আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস, যারা সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদের আজকের এই ক্লাসে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার এস এম মুনিরা। আমাদের আজকের এই ক্লাসে আমি বর্তমানে আছি ফেজ বি রেসিডেন্ট হিসেবে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এপস্পেস পার্ট 1-এর পেপার 1-এর বিশেষত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যে টপিকস থেকে প্রতি বছর কোশ্চেন আসেই। এই চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টার রিভিশন না দিয়ে, ভালোভাবে আত্মস্থ না করে আপনারা পরীক্ষার হলে কখনোই এবং কোনো ক্রমেই যাওয়া যাবে না। আমরা পেপার 1-এর জন্য যেই কয়েকটা চ্যাপ্টারকে খুব বেশি এমফাসিস দেই অথবা খুব ভালোভাবে একটা নলেজ নিয়ে পরীক্ষার হলে যেতে বলি, তাদের মধ্যে পেলভিস পেরিনিয়াম, গাইনি অ্যানাটমি, এমব্রায়োলজি, এই কয়েকটা ক্লাস অন্যতম। তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব অ্যানাটমি অব দ্য পেলভিস অ্যান্ড পেরিনিয়াম নিয়ে। তো আজকে এই ক্লাসটিকে আমি 3টা সেগমেন্ট নিয়ে ভাগ করেছি। আমাদের আজকের এই পোর্শনে আমরা প্রথমেই জানবো ফিটাল স্কাল, দেন পেলভিস এবং সবশেষে পেরিনিয়াম নিয়ে আমরা কথা বলবো। কেন আমরা ফিটাল স্কাল নিয়ে সবার আগে কথা বলবো, তার সবচাইতে অন্যতম একটা বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে, যে ফিমেল যে পেলভিক অর্গান, সেই ফিমেল পেলভিক অর্গান এবং সেই ফিমেল যে বনি আউটলেট থাকে পেলভিস, থ্রু দিস রিজিয়ন একটা ফিটাস বের হয়ে আসে বা এক্সিট হয় এই আউটওয়ার্ডসে। তাহলে এই ক্ষেত্রে একটা ফিটাস আদৌ নর্মাল ডেলিভারি হওয়া পসিবল কিনা অথবা তার জার্নিটা স্মুথ হবে কিনা, সেই জন্য ফিটাল স্কাল এবং একই সাথে পেলভিসের ডায়ামিটারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জন্য আমরা প্রথমে আজকে জানবো ফিটাল স্কাল নিয়ে। তাহলে ফিটাল স্কালের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো জানবো, প্রথমে একটু ওভারভিউ আপনাদেরকে বলে দিচ্ছি আমরা জানবো স্কাল বোনস সম্পর্কে, সুচার, ফ্রন্টানালি, এরিয়া অ্যান্ড ডায়ামিটার নিয়ে। তাহলে একটা ফিটাল স্কাল কি কি নিয়ে তৈরি হচ্ছে, তাহলে চলুন দেখে আসি। আমরা একটা ফিটাল স্কালের পিকচার দেখতে পাচ্ছি। এখানে কি কি আছে, আমরা যদি একদম ইন ফ্রন্ট এই জায়গাটার দিকে একটু তাকাই, তাহলে দিস ইজ ফেস। উপরের দিকে যদি একটু খেয়াল করেন, দিস ইজ ভল্ট। এবং একদম নিচের দিকে যে অংশটুকু দেখা যাচ্ছে, দিস ইজ বেস। তাহলে ফেস, ভল্ট এবং বেস, 3টা পোর্শন আমরা ফিটাল স্কালে পেয়ে গেলাম। তাহলে এখন একটা ফিটাল স্কাল তৈরি হচ্ছে কি কি বোনস দিয়ে, সেই সম্পর্কে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে ইন ফ্রন্ট, একদম ফ্রন্ট লাইনে বা সামনের দিকে যে বোনসটা আছে তার নাম ফ্রন্টাল বোন। দুই পাশ থেকে 2টা ফ্রন্টাল বোনস একসাথে এসে ইউনাইট হয়। একটু পেছন দিকে আসলেই দেখতে পাচ্ছি কোয়াড্রাঙ্গুলার যে বোনসটা দেখা যাচ্ছে, দিস ইজ প্যারাইটাল বোন। একদম সবশেষে পেছন দিকে পোস্টেরিয়রলি যে বোনসটা অকুপাই করে আছে, দিস ইজ অক্সিপিটাল বোন, হুইচ ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ। এবং দুই পাশে অন আইদার সাইডে আছে টেম্পোরাল বোন। তাহলে আমরা আবারও দেখছি যে সামনের দিকে আছে কি ফ্রন্টাল বোন, পেছন দিকে প্যারাইটাল, এবং অ্যাট লাস্ট সর্বশেষ পোস্টেরিয়রলি আছে অক্সিপিটাল বোন। অন আইদার সাইড দুই পাশে আছে কি টেম্পোরাল বোন। তাহলে ওভারঅল এই কয়েকটা বোনস নিয়ে আমাদের একটা ফিটাল স্কাল তৈরি হলো। তাহলে এই স্কালগুলা নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে থাকবে না, তাদের একসাথে যে ইউনাইট হয়ে তারা সুশৃঙ্খলভাবে আছে, সেই ইউনাইটেশন হওয়ার যে জায়গাটা বা এই ক্ষেত্রে যে পোর্শনটুকু হেল্প করে, দিস ইজ কল্ড সুচার। তাহলে একটা বোনস আরেকটা বোনসের সাথে খুব সুন্দরভাবে যে লেগে আছে, যে বন্ধনের মাধ্যমে, সেই বন্ধনটাকে আমরা বলছি সুচার। তাহলে সামনের দিকে এই পিকচারটা আপনাদের জন্য খুবই পরিচিত। আমরা একদম ছোটবেলায় মেডিকেল ফার্স্ট ইয়ারে কিন্তু ফিটাল স্কাল এবং এই স্কেলিটন দেখে দেখে অভ্যস্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফিটাল স্কালটা আছে, তাহলে এই যে ফ্রন্টাল বোন সামনের দিকে, 2টা ফ্রন্টাল বোন একসাথে একত্রিত হয়েছে যেই সুচারের মাধ্যমে, সেটাকে আমরা বলি ফ্রন্টাল সুচার। পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন 2টা প্যারাইটাল বোনস, তারাও একসাথে আছে যেই সুচারের মাধ্যমে, তাকে আমরা বলবো স্যাজাইটাল সুচার। তাহলে আমরা এই যে স্কালটা দেখছি, তাহলে সেই জিনিসটাকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ইন বিটুইন প্যারাইটাল বোনস যে সুচার আছে তার নাম কি, তার নাম স্যাজাইটাল সুচার, যেটা আমি এস লিখে আপনাদেরকে একটা ইন্ডিকেশন দিয়েছি। ইন বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল, এখানে যে সুচারটা আছে এই সুচারটার নাম কি বলবো, করোনাল সুচার। মনে রাখার যদি সহজ সুবিধার্থে আমি বলি, তাহলে কান বরাবর যে সুচার তার নাম কি, করোনাল সুচার।
আমি আবার রিপিট করছি, আমাদের এই অংশটুকু কেন এই সূচারটুকু লাগে। আপনারা যখন এফসিবিএস পার্ট 1 পাস করে যাবেন, পাস করা মাত্রই আপনারা পার্ট 2 ট্রেনি হিসেবে জয়েন করবেন বিভিন্ন মেডিকেল কলেজে। তখন আপনারা দেখবেন ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় আপনাদেরকে সিটি স্ক্যানের ফিল্ম, এমআরআই এর ফিল্ম এগুলো দেখতে হবে। তখন একটা ফিল্ম হাতে নিয়ে আপনাকে এভাবে বলতে হবে, এই ফিল্মটা আমি করোনাল ভিউ দেখছি, এই ফিল্মের এই পোর্শনটুকু স্যাজাইটাল ভিউ দেখা যাচ্ছে। তাহলে সেই জন্যই আমাদের এই মুহূর্তে এই অংশটুকু জানা জরুরি, কোনটা স্যাজাইটাল ভিউ কোনটা করোনাল ভিউ। সেজন্য আজকে আমরা সূচারগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করছি। তাহলে দেখেন, একদম আমার যদি মাথার যেই সোজা পোর্শন বরাবর যদি আমি চিন্তা করি, ইন বিটুইন প্যারাইটাল বোন যে সূচারটা আছে, দিস ইজ স্যাজাইটাল সূচার। আবারও বলছি, যে সূচারটা কান বরাবর চলে গেল, ইন বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল বোন, দিস ইজ করোনাল সূচার। এবং দুইটা ফ্রন্টাল বোনসের মাঝখানে যে সূচারটা থাকে তার নাম কি? ফ্রন্টাল সূচার। এখন আসি, আবারও আপনাদেরকে এখানে দেখাচ্ছি, লম্বালম্বি ভাবে যে সূচার তার নাম স্যাজাইটাল। আর এভাবে যদি আমি চলে যাই, এই পিকচারটা দিয়ে একটু এয়ারটা আপনাদেরকে মার্কিং করে বোঝানোর চেষ্টা করেছি, দিস ইজ করোনাল সূচার। তাহলে আমরা আসি, যদি আবারও একটু দেখি, আমরা দুইটা ফ্রন্টাল বোনসের মাঝখানে কি দেখতে পাচ্ছি? ফ্রন্টাল সূচার দেখতে পাচ্ছি। দুইটা প্যারাইটাল বোনসের মাঝখানে স্যাজাইটাল সূচার দেখতে পাচ্ছি। ফ্রন্টাল এবং প্যারাইটালের মাঝখানে কি আছে? করোনাল সূচার আছে। এখন একদম পেছন দিকে প্যারাইটাল এবং অক্সিপিটালের মাঝখানে নিশ্চয়ই কোনো একটা সংযোগ থাকবে। তাহলে এই যে সংযোগ, এই সংযোগটাকে আমরা কি বলি? ল্যামডার সূচার। তাহলে আমরা বলতে পারি, ইন বিটুইন প্যারাইটাল এবং অক্সিপিটাল বোন এদের মাঝখানে যে সূচারটা আছে, দিস ইজ ল্যামডার সূচার। তাহলে কয়টা সূচার আমরা এখানে শিখলাম? আমরা যদি একটু আসি, একদম যদি লম্বালম্বি ভাবে আসি, তাহলে ফ্রন্টাল বোনসের মাঝখানে ফ্রন্টাল সূচার, পেছনে প্যারাইটাল বোনসে স্যাজাইটাল সূচার। যদি আমরা একটু ইন বিটুইন ফ্রন্টাল এবং প্যারাইটাল বলি, তখন আমরা করোনাল সূচার বলবো। আবার প্যারাইটাল এবং অক্সিপিটালের মাঝখানে যে এই সূচারটা আছে, সেটাকে আমরা কি বলবো? ল্যামডার সূচার। তাহলে টোটাল 4টা সূচার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এখন এই যে একটা পিকচার আছে, এই পিকচারের মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন একসাথে পেয়ে যাব। তাহলে যে বিষয়টা, যদি এই ক্ষেত্রে একটু এই পিকচারটার দিকে খেয়াল করেন, অথবা আগের পিকচারগুলোতে যদি একটু দেখেন, তাহলে অ্যালং দ্য সূচার লাইন মাঝখানে কিন্তু কিছু গ্যাপ স্পেস আছে। তাহলে দি ওয়াইড গ্যাপ স্পেস অ্যালং দ্য সূচার লাইন ইজ কল্ড ফ্রন্টানালি। তাহলে যে ফাঁকা জায়গা অথবা যে গ্যাপ স্পেসগুলো আমরা সূচার লাইনের পাশাপাশি পেয়ে যাচ্ছি, সে জায়গাগুলোকে আমরা কি বলছি? ফ্রন্টানালি। ইউজুয়ালি আমরা ছোটবেলা থেকেই দুইটা ফ্রন্টানালি নিয়ে বা দুইটা ফ্রন্টানালির কথা বেশি শুনতে শুনতে অভ্যস্ত। সেই দুইটার নাম কি? যে সামনাসামনি থাকে, যে অ্যান্টেরিয়রলি থাকে, তার নাম অ্যান্টেরিয়র ফ্রন্টানালি। যে পেছন দিকে থাকে তার নাম পোস্টেরিয়র ফ্রন্টানালি। অ্যান্টেরিয়র ফ্রন্টানালির আরেকটা চমৎকার নাম আছে, সেই চমৎকার নামটা কি? অ্যান্টেরিয়র ফ্রন্টানালির আরেকটা নাম ব্রেগমা, এবং পোস্টেরিয়র ফ্রন্টানালির আরেকটা নাম কি? ল্যামডা। তাহলে আমরা এই পিকচারটার মধ্যে আপনার সমস্ত ইনফরমেশন চলে এসেছে। এই পিকচারটাকে একটু প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন। তাহলে আমরা একটু দেখি যেখানে কি কি বোনস নিয়ে তৈরি হলো। আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি, ফ্রন্টাল বোনস, প্যারাইটাল বোনস, অক্সিপিটাল বোনস এবং আইদার সাইডে টেম্পোরাল বোনস। তাহলে এই কয়টা বোনস মিলে তৈরি হলো আমার ফিটাল স্কাল। তাহলে এই বোনসগুলোকে একসাথে ইউনাইট করে রাখার জন্য যেই সূচারগুলা ছিল, সেই সূচারগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি করোনাল সূচার, এবং পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডার সূচার। এবং সবশেষে আরেকটা কথা বলেছিলাম, অ্যালং দ্য সূচার লাইন, সেখানে কিছু গ্যাপ স্পেস আছে। তাহলে দেখেন, সূচারের উপরের দিকেও গ্যাপ, নিচেও গ্যাপ। পোস্টেরিয়র ফ্রন্টাল, আপনি যদি ল্যামডার সূচারের এখানে আসেন, তাহলে উপরেও গ্যাপ পাচ্ছেন, নিচেও গ্যাপ পাচ্ছেন। তাহলে যে কথাটা বলেছি, অ্যালং দ্য সূচার লাইন দি ওয়াইড গ্যাপ স্পেস প্রেজেন্ট। তাহলে যে গ্যাপ স্পেসগুলো আছে সেগুলোকে আমরা ফ্রন্টানালি বলছি। দিস ইজ অ্যান্টেরিয়র ফ্রন্টানালি অ্যান্ড দিস ইজ পোস্টেরিয়র ফ্রন্টানালি। তাহলে নিচে তো আরো দুইটা ফ্রন্টানালি আপনি দেখতে পাচ্ছেন। তাহলে টোটাল 6টা ফ্রন্টানালি আমাদের আছে, কিন্তু টোটাল 6টা ফ্রন্টানালির মধ্যে 2টার অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স আছে। যে কথাটা এই কারণে আমরা বারবার উচ্চারণ করি বা আমরা শুনে অভ্যস্ত, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফ্রন্টানালি। তাহলে 6টা ফ্রন্টানালির নাম কি কি? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এছাড়া ম্যাস্টয়েড এবং স্ফেনয়েডাল ফ্রন্টানালি। তাহলে অন আইদার সাইড
যখন আপনার স্ফেনয়েডাল এবং ম্যাস্টয়েড ফ্রন্টানালি থাকলো তাহলে দুইটা চারটা পেয়ে গেলেন, আর উপরের দিকে আর দুইটা থাকলো অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, তাহলে টোটাল 6টা ফ্রন্টানালি আপনি পেয়ে যাচ্ছেন। দুইটার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ফ্রন্টানালি নিয়েই আমরা কথা বেশি বলছি, বা ব্রেগম্যান ল্যামডা নিয়ে, কারণ তাদের অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স আছে। হোয়াট ইজ দ্য অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ফ্রন্টানালি, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে ফ্রন্টানালিগুলো আসলে কি কাজ করে। আমরা ফ্রন্টানালিগুলা থেকে যে বিষয়টা বুঝতে পারি যে ডিগ্রি অফ ফ্লেকশন, তাহলে কি বোঝা যায়, প্রথম কথা ডিগ্রি অফ ফ্লেকশন। দ্বিতীয় কথায় যদি আসি তাহলে কি বিষয়, ডিগ্রি অফ ফ্লেকশনের পাশাপাশি আমরা এখানে মোল্ডিং বুঝতে পারি। হোয়াট ইজ মোল্ডিং, ডিউরিং নর্মাল ডেলিভারি একটা ফিটাল হেড, এত বড় একটা যদি ফিটাল হেড বের হতে যায় তাহলে কি ঘটনা ঘটবে, তখন ম্যাটার্নাল ইনজুরি হতে পারে। কি কি ইনজুরি হতে পারে, সার্ভাইকাল টিয়ার হতে পারে, ভ্যাজাইনাল টিয়ার হতে পারে। তো এই জিনিসটাকে সাইমালটেনিয়াসলি প্রিভেন্ট করার জন্য সৃষ্টিকর্তা একটা চমৎকার মেকানিজম দিয়েছেন। সেই মেকানিজমটার নাম কি, ব্রেইনটাকে অথবা ফিটাল স্কালটা স্কুইজ করে ছোট হয়ে আসে। যখন এই বোনসগুলো একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে যায় তখন সাইমালটেনিয়াসলি কি হচ্ছে, আমার হেডের সাইজটা ছোট হয়ে আসছে। পাশাপাশি আমরা একটু পরেই পড়বো ম্যাটার্নাল পেলভিস। পেলভিসের ডায়ামিটার, পেলভিসের লিগামেন্টগুলো তখন রিল্যাক্স হয়ে যায়। এক একটা বোনসের মধ্যে যে বিষয়টা ঘটে 5 থেকে 10 মিলিমিটার একটা সেপারেট হয়ে যায়। বোনসগুলো যেভাবে ইউনাইট থাকে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত দে আর সেপারেটেড। এখন একই সাথে যে ঘটনা ঘটে লিগামেন্টগুলোও লুজ হয়ে যায়। তাহলে ম্যাটার্নাল পেলভিসে আমি একটা বড় জায়গা পেয়ে যাচ্ছি, অপর দিকে একটা ফিটাল স্কাল, সেই স্কালটা ছোট হয়ে এই থ্রু দ্য বার্থ ক্যানাল বের হয়ে আসলো। তাহলে কি ঘটনা ঘটছে, তাহলে এই ক্ষেত্রে যে ঘটনা ঘটছে যে এই ফ্রন্টানালিগুলার জন্যই আমার একটা বোনসগুলা ফিটাল স্কালের একটা আরেকটা ওভারল্যাপ হওয়ার একটা সুযোগ পাচ্ছে। দিস ইজ কল্ড মোল্ডিং। তাহলে এটাকে আমরা মোল্ডিং বলছি। তাহলে ফ্রন্টানালির ইম্পর্টেন্স কি সেটা নিয়ে আবার যদি একটু বলি, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা দিয়ে আমরা বুঝতে পারি ডিগ্রি অফ ফ্লেকশন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, এটা দিয়ে আমরা মোল্ডিং বুঝতে পারি। 3 নম্বর কথা কি, 3 নম্বর কথা হচ্ছে এটা দিয়ে আমরা এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার কারণে কি হয়, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ধীরে ধীরে যখন বড় হতে থাকে তার একটা ব্রেইন গ্রোথের জন্য সে একটা স্পেস পায়। 4 নম্বর কথা কি, এই যে আমরা যখন বাচ্চারা জন্মগ্রহণ করে তখন কিন্তু আপনারা এইটুকুর সাথে খুব বেশি ওরিয়েন্টেড। সে জায়গাটা কোনটা দেখেন তো, বাচ্চাদের মাথার এখানে আমরা যখন হাত দেই সামনের দিকে পেছন দিকে এইরকম একটা ফিল পাই, কিন্তু জাস্ট দেখা যায় একটা মেমব্রেন বুঝতে পারি এর মাঝখানে কি থাকে, এরকম একটা গ্যাপ থাকে। তাহলে কেন এই গ্যাপটা থাকলো, এই জন্মের পরে বাচ্চার ব্রেইন গ্রোথ হওয়ার জন্য একটা অ্যাকোমোডেশন বা একটা জায়গা সে পাচ্ছে। তাহলে দিস ফ্রন্টানালি হেল্পস টু অ্যাকোমোডেট দ্য মার্কড ব্রেইন গ্রোথ। এর পরের কথায় যদি আমি আসি তাহলে কি বলবো, যে এটা দিয়ে আমরা কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল স্ট্যাটাস বুঝতে পারি। কিভাবে ইন্ট্রাক্রেনিয়াল স্ট্যাটাস বুঝি, যদি ফ্রন্টানালিটা ডিপ্রেসড হয়ে যায় তাহলে ইট ইন্ডিকেট করে কি, ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশনের সময় এই ফ্রন্টানালিগুলো ডিপ্রেসড হবে। যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার রেইজ হয়ে যায় তখন কি হবে, তখন যে বিষয়টা হয় তখন হচ্ছে ফ্রন্টানালিগুলো রেইজ হয়ে যাবে। তাহলে আমরা এই রকম অবস্থা দেখে ইন্ট্রাক্রেনিয়াল স্ট্যাটাসটা বুঝতে পারি। পাশাপাশি আরো কতগুলা সুবিধা আমাদের আছে। কি কি সুবিধা আছে সেই সুবিধাগুলোর বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা করেন, যদি আমাদের এই রকম ছোটকালে ব্লাড ড্র করতে হয়, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হয়, সিএসএফ ড্র করতে হয়, তাহলে দিস ইজ দ্য ফেভারেবল সাইট ফর কালেকশন অফ দ্য ব্লাড সিএসএফ। তাহলে এই জন্য আমাদের এই ফ্রন্টানালিগুলা অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। এখন আমরা আসি, তাহলে আমরা এখন ফিটাল স্কাল সম্পর্কে জানলাম, সুচার সম্পর্কে জানলাম, ফ্রন্টানালি সম্পর্কে জানলাম। এখন পাশাপাশি আসি আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ। তাহলে এই অ্যান্সারটা আপনারা পারেন কিনা একটু দেখেন তো। তাহলে এই সুচারের নাম কি হবে, কি নাম হবে বলেন। তাহলে এক্স্যাক্টলি আপনারা যেটা চিন্তা করছেন, দিস ইজ স্যাজাইটাল সুচার। যদি এটার কথা বলি তাহলে এটা নিয়ে কি একটু কনফিউশন হচ্ছে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। পেছন দিকে দাঁতগুলোর দিকে একটু খেয়াল করেন, তাহলে কি এটা ব্যাক সাইড থেকে নেওয়া হয়েছে ছবিটা। তাহলে এটা কি হবে, দিস ইজ ল্যামডার সুচার। তাহলে আবারও দেখাচ্ছি, দিস ইজ স্যাজাইটাল অ্যান্ড দিস ইজ ল্যামডার সুচার। পাশাপাশি এখন এই একটা পিকচারের মধ্যে 3টা সুচারই অলরেডি চলে এসেছে, দেখেন, দিস ইজ করোনাল, দিস ইজ স্যাজাইটাল অ্যান্ড দিস ইজ ল্যামডার সুচার।
এখন ফন্টানালি নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম কি ওয়াইড গ্যাপ স্পেস অ্যালং দ্য সুচার লাইন ইজ কল্ড ফন্টানালি, দিস ইজ পোস্টেরিয়র ফন্টানালি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে এখন আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ফন্টানালি নিয়ে যদি একটু সেপারেটলি কথা বলি তাহলে আমরা কয়েকটা কথায় আসব। প্রথমে আসি অ্যান্টেরিয়র ফন্টানালি, যার আরেক নাম কি, যার আরেক নাম ব্রেগমা। এখন আসি, আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 4টা সুচার লাইন। তাহলে দি অ্যান্টেরিয়র ফন্টানালি ইজ ফর্মড বাই অ্যাডজয়েনিং অফ দ্য 4 সুচার লাইন। কি কি সুচার লাইন দেখতে পাচ্ছেন? সামনের দিকে ফ্রন্টাল সুচার, পেছন দিকে স্যাজাইটাল সুচার, অন আইদার সাইড করোনাল সুচার। তাহলে যে গ্যাপ স্পেসটা তৈরি হলো, দিস ইজ ডায়মন্ড ইন শেপ হুইচ ইজ 3 সেন্টিমিটার। তাহলে যে ডায়মন্ড শেপের একটা গ্যাপ স্পেস আমরা পাচ্ছি 3 সেন্টিমিটার, যেটার ফ্লোরটা মেমব্রেনাস এবং অসিফাই হবে 18 মান্থ আফটার বার্থ। যদি 24 মাস পরেও এটা হচ্ছে অসিফাই না হয়, তখনই কেবলমাত্র এটাকে আমরা প্যাথোলজিক্যাল বলবো। পাশাপাশি চলে আসি পোস্টেরিয়র ফন্টানালি। পোস্টেরিয়র ফন্টানালি কেমন দেখতে পাচ্ছেন? ট্রায়াঙ্গুলার ইন শেপ, অ্যাডজয়েনিং অফ দ্য 3 সুচার লাইন, অ্যান্টেরিয়রলি কি আছে? স্যাজাইটাল সুচার। এবার পেছন দিকে একটু খেয়াল করেন, অন আইদার সাইড কি আছে? ল্যামডার সুচার আছে। তাহলে এটার স্পেসটা কি? 1.2 ইন্টু 1.2 সেন্টিমিটার। এবং এটা কি? ইট ডিনোটস দ্য পজিশন অফ দ্য ফিটাল হেড ইন ম্যাটার্নাল পেলভিস। যখন ডেলিভারি হয় কোন অংশটুকু অকুপাই করে আছে সেই অংশটুকু আমরা বুঝতে পারি। এটা একটা ইনফিনিটি স্টারের লাইন বললাম, পরীক্ষার কোশ্চেন আসার মতো একটা লাইন বললাম, মার্ক করবেন এটা। তারপরে কি আছে? এটার ফ্লোরটা অ্যাজ লাইক মেমব্রেনাস থাকে। টার্ম কখন হবে? বনিয়ার টার্ম। তাহলে দিস ইজ অ্যান্টেরিয়র ফন্টানালি এন্ড দিস ইজ পোস্টেরিয়র ফন্টানালি। তাহলে আবার রিপিট করছি, 4টা আমরা অ্যান্টেরিয়র ফন্টানালি নিয়ে যদি কথা বলি, বাই অ্যাডজয়েনিং অফ দ্য 4 সুচার লাইন যে ডায়মন্ড শেপ স্পেস তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যান্টেরিয়র ফন্টানালি বলছি। ফ্লোরটা মেমব্রেনাস থাকে, অসিফাই হয় 18 মান্থ এবং এটা 3 সেন্টিমিটার। যদি পোস্টেরিয়র ফন্টানালি নিয়ে কথা বলি, এটা কি হচ্ছে? 3 সুচার লাইন হুইচ ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, 1.2 ইন্টু 1.2 সেন্টিমিটার। ফ্লোরটা থাকবে কি? মেমব্রেনাস থাকবে এবং কি টার্ম হবে বনিয়ার টার্ম। তাহলে এই ছিল আমাদের মেইনলি ফন্টানালি নিয়ে কথা। এখন আমরা আসি ইম্পর্টেন্স অফ দ্য ফন্টানালি সম্পর্কে আমরা এতক্ষণ জেনে গিয়েছি। এখন আপনাদের জন্য আবারও একটা কোশ্চেন ছিল। তাহলে এইটা নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা মার্ক দেওয়া আছে, দিস ইজ ফ্রন্টাল বোনস। এটা কি? প্যারাইটাল। এটা অক্সিপিটাল বোনস। এটা অ্যান্টেরিয়র ফন্টানালি, পোস্টেরিয়র ফন্টানালি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ শিখলাম। এখন এই যে বোনসগুলো থাকলো, এই বোনসগুলো একসাথে ইউনাইট হলো, সুচার তৈরি করলো, ফন্টানালি তৈরি করলো। তাহলে এদের ওভারঅল কিন্তু কিছু এরিয়া তৈরি হচ্ছে, কিছু রিজিয়ন তৈরি হচ্ছে। সেই জিনিসগুলো নিয়ে এবার একটু কথা বলি। তাহলে এক কথায় মনে রাখবেন যে আমার অ্যান্টেরিয়র ফন্টানালি থেকে রুট অফ দ্য নোজ, তাহলে রুট অফ দ্য নোজ, অথবা আমরা এই জায়গাটাকে যদি একটু মার্কিং করি, দিস এরিয়া ইজ রুট অফ দ্য নোজ অ্যান্ড সুপ্রা অরবিটাল রিজ। এখান থেকে অ্যান্টেরিয়র ফন্টানালি যে স্পেসটুকু আছে, দিস ইজ সিনসিপুট। দি জোন হুইচ ইজ লিমিটেড অনলি দ্য অক্সিপিটাল বোন ইজ কল্ড অক্সিপুট। আমার কার্সারটার দিকে খেয়াল করেন, দি জোন হুইচ ইজ লিমিটেড অনলি দ্য অক্সিপিটাল বোন ইজ কল্ড অক্সিপুট। The zone which is limited in between anterior and posterior fontanelli is called vertex. কি বলবেন? is called vertex. তাহলে আমরা প্রথমে আসি, আমরা কি শিখলাম? আমরা শিখছি যে রুট অফ দ্য নোজ থেকে anterior fontanelli and কি আছে? করোনাল সুচার। এই পর্যন্ত যদি আমি একটা ডিভাইডেশন মার্কিং পয়েন্ট তৈরি করি, দিস ইজ সিনসিপুট। তাহলে ইন বিটুইন অ্যান্টেরিয়র ফন্টানালি অ্যান্ড করোনাল সুচার, অপর দিকে আমার আরেকটা পয়েন্ট কি থাকবে? পোস্টেরিয়র ফন্টানালি অ্যান্ড ল্যামডার সুচার। যে কোয়াড্রাঙ্গুলার এরিয়াটা পাচ্ছি, দিস ইজ ভার্টেক্স। এবং সবশেষে অক্সিপিটাল বোনসের যে অংশটুকু অকুপাই করে থাকছে, দিস ইজ অক্সিপুট। তাহলে আমরা এরিয়াগুলা শিখলাম। এখন সিনসিপুটের আরেকটা নাম আছে। সিনসিপুটের আরেকটা নাম কি? ব্রাউ। তাহলে যাহা সিনসিপুট তাহাই ব্রাউ, কথাটা লিখে ফেলেন। আপনারা বই পুস্তকে বিভিন্ন জায়গাতে ব্রাউ পাবেন, সিনসিপুট পাবেন, একটু ডেভিয়েট হয়ে যেতে পারেন। তাহলে সেই জন্য এখন থেকে ক্লিয়ার করে লিখে রাখেন, যাহা সিনসিপুট তাহাই ব্রাউ। পরের পিকচারটাই যদি আমরা আসি, এখনই আপনি সেই জিনিসটার একটা প্রমাণ পাবেন। তাহলে প্রথমেই বলেছিলাম এই পিকচারটা স্ক্রিনশট নিতে, কারণ এই পিকচারটার মধ্যে অল অ্যাবাউট ফিটাল স্কাল সম্পর্কে বলা আছে। তাহলে আমরা এখন যদি একটু খেয়াল করি, তাহলে দেখেন যে অ্যান্টেরিয়র ফন্টানালি থেকে রুট অফ দ্য নোজ পর্যন্ত চলে আসলাম। দিস জোন বা দিস এরিয়া ইজ কল্ড ব্রাউ অর সিনসিপুট। অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র পর্যন্ত আসেন, দিস ইজ ভার্টেক্স।
এরপরে কি আসবে, পোস্টার ফন্টানালি থেকে অক্সিপিটাল জোন পর্যন্ত আসলে দিস ইজ অক্সিপুট। বাকি থাকলো আমার এই যে আমার রুট অফ দ্য নোজ থেকে ফ্লোর অফ দ্য মাউথ পর্যন্ত, দিস ইজ কল্ড ফেস। তাহলে সামনের দিকে যতটুকু আছে দিস ইজ ফেস। এক কথা যদি বলি কপাল পর্যন্ত যে এরিয়া দিস ইজ কল্ড ব্রাউ। এরপরে আমার মাথার যে উপরের পোর্শনটুকু দিস ইজ ভার্টেক্স, এবং একদম পেছন দিকে যেই পোর্শনটা দিয়ে আমরা বালিশে মাথা রেখে ঘুমাই দিস ইজ অক্সিপুট। তাহলে আশা করছি আমাদের ফিটাল স্কাল থেকে আর কোনো কনফিউশন থাকার কথা না। দিস পিকচার ইজ কালেক্টেড ফ্রম ডিসি দত্ত। তাহলে এটা আপনাদের দত্ত বইয়ে আছে, তাহলে এই দত্ত বইয়ের এই পিকচারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তাহলে এখন আমরা আসি, এই যে এরিয়াগুলো আমরা কি কি শিখলাম, ভার্টেক্স, ব্রাউ, ফেস, এগুলো কেন লাগে? এগুলা লাগে আমরা যখন নর্মাল ডেলিভারি করতে যাই তখন দেখা যায় বলা হয় বিভিন্ন প্রেজেন্টেশন, ব্রাউ প্রেজেন্টেশন, ভার্টেক্স প্রেজেন্টেশন, তখন যেন আমি বুঝতে পারি ব্রাউ মানে কোন এরিয়াটার কথা বলা হচ্ছে। তাহলে আমার যে কপালের মতো যে পোর্শনটুকু আছে এই প্রেজেন্টেশনটা নিয়ে বাচ্চা পৃথিবীতে আসতেছে, তাহলে এই জিনিসটুকুর জন্যই ভার্টেক্স, ব্রাউ এবং ফেস প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে হয়, বিধায় আমরা এই এরিয়াগুলো এতক্ষণ ধরে শিখলাম। এখন আসি ডায়ামিটার। তাহলে ডায়ামিটারের ক্ষেত্রে কয় ধরনের ডায়ামিটার আছে? দুই ধরনের ডায়ামিটার আছে। কি কি ডায়ামিটার? ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্ড অ্যান্ট্রোপোস্টের ডায়ামিটার। কি বলছি? আবারও বলছি, ট্রান্সভার্স এবং অ্যান্ট্রোপোস্টের ডায়ামিটার, দুই টাইপের ডায়ামিটার আছে। ট্রান্সভার্স ডায়ামিটার ফিটাল স্কেলে কি কি আছে? বাই প্যারাইটাল ডায়ামিটার, আমার সাথে সাথে উচ্চারণ করেন, বাই প্যারাইটাল ডায়ামিটার এবং বাই টেম্পোরাল ডায়ামিটার। বাই প্যারাইটাল ডায়ামিটার কতটুকু? বাই প্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার, বাই টেম্পোরাল ডায়ামিটার 8 সেন্টিমিটার। তাহলে আমরা একটু বাই প্যারাইটাল ডায়ামিটার দেখি। এই যে ফিটাল স্কাল দেখতে পাচ্ছেন, তাহলে এখানে কি আছে? ইন বিটুইন টু প্যারাইটাল এমিনেন্স। কি আছে? আবারও বলছি, এই যে প্যারাইটাল বোনস দেখতে পাচ্ছেন, এই প্যারাইটাল বোনসের মধ্যে যে এমিনেন্সটা আছে সেই এমিনেন্সটা যদি একটু খেয়াল করেন, তাহলে এই যে একটা এমিনেন্স আমরা দেখতে পাচ্ছি, আরেকটা প্যারাইটাল এমিনেন্স কোথায় দেখতে পাচ্ছি? এই যে এমিনেন্স দেখতে পাচ্ছি। এবার এই বরাবর যদি আমি একটা মাঝামাঝি লাইন টেনে ফেলি, তাহলে দিস ইজ বাই প্যারাইটাল ডায়ামিটার হুইচ ইজ 9.5 সেন্টিমিটার। আরেকটা লাইন যদি আমি টানি, তাহলে অ্যালং দ্য করোনাল সুচার লাইন যে ডায়ামিটারটা আমি পাচ্ছি দিস ইজ বাই টেম্পোরাল ডায়ামিটার হুইচ ইজ 8 সেন্টিমিটার। তাহলে সেটা আবারও দেখাচ্ছি, দিস ইজ বাই প্যারাইটাল অ্যান্ড দিস ইজ বাই টেম্পোরাল ডায়ামিটার। যদি ফ্রন্ট লাইন থেকে আপনি একটু ক্যামেরাটা ফেস করেন, তাহলে দেখবেন কি এই যে দেখতে পাচ্ছেন বাই প্যারাইটাল, এবং এই যে আইবল বরাবর দিস ইজ বাই টেম্পোরাল ডায়ামিটার। এখন আসি, আমরা যে ডায়ামিটার শিখলাম, বলেছি একটু আগে দুই ধরনের ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটার এতক্ষণ ধরে শিখলেন, তাহলে এখন আমাদেরকে কি শিখতে হবে? অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। তাহলে আমরা আসি অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার নিয়ে। তাহলে এক্ষেত্রে একটু খাতা কলম খুঁজে বের করে ফেলেন। তাহলে খাতা কলম যদি আমরা একটু বের করি, তাহলে আমি যা লিখছি অথবা এই অংশটুকু খেয়াল করেন। তাহলে আমরা আসি, যে জোনটা বলেছিলাম অক্সিপিটাল বোনস বরাবর আছে সেটাকে আমরা কি বলবো? অক্সিপুট বলবো। তাহলে এই যে আমি অক্সিপিটাল প্রোট্রুবারেন্স এখানে একটা গোল দিলাম, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সিপুট। এখন বলেন তো, অক্সিপুট থেকে একটু যদি নিচে আসি, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো সাব অক্সিপুট। কি বলবো? সাব অক্সিপুট। এটার নাম সাব অক্সিপুট। এখন আসি, একই রকম ভাবে এখন মনে করেন তো অক্সিপুট থেকে সামনে কি আছে? ফ্রন্টাল বোনস আছে, সামনে ফ্রন্টাল বোনস আঁকালাম। তাহলে অক্সিপুট থেকে আমি ফ্রন্টাল বোনস বরাবর যদি একটা দাগ টানি, তাহলে এটার নাম কি হবে? তাহলে এখান থেকে অক্সির এইটুকু নিয়ে ফেলেন নামের প্রথম অংশ, তাহলে আমি কি লিখবো? অক্সিপিটাল বোনস থেকে কোন পর্যন্ত দাগ টেনেছি? ফ্রন্টাল বোনস পর্যন্ত। তাহলে দিস ডায়ামিটার ইজ কল্ড অক্সিপিটো ফ্রন্টালস। তাহলে বোঝা গেছে? তাহলে কি বলেছি? অক্সিপুট থেকে একটা দাগ টানলাম ফ্রন্টাল বোনস পর্যন্ত, এই জন্য এটার নাম বলেছি অক্সিপুটো ফ্রন্টাল। অক্সিপুটো ফ্রন্টাল। এখন আসি, অক্সিপুট থেকে যদি আমি একটু নিচে চলে আসি, তাহলে নিচে আসলে এটাকে কি বলছি? সাব অক্সিপুট। এখন সাব অক্সিপুট থেকে যদি আমি ফ্রন্টাল বোনস পর্যন্ত চলে যাই, তাহলে এটাকে তখন আমি কি বলবো? এবার একই রকম ভাবে আগের নামটা বলেন, সাব অক্সিপুট। তাহলে সেটা বলেন সাব অক্সিপুটো কোন পর্যন্ত দাগ টেনেছি? ফ্রন্টাল বোনস পর্যন্ত। তাহলে এই ডায়ামিটারের নাম কি বলবো? সাব অক্সিপুটো ফ্রন্টাল ডায়ামিটার। এখন আসি, যদি সাব অক্সিপুট থেকে
আমি ব্রেগমা পর্যন্ত চলে আসি, তাহলে সাব অক্সিপুট থেকে ব্রেগমা পর্যন্ত আমরা একটা দাগ টানি। এখানে আমার কি ছিল? অ্যান্টারফন্টানালি ছিল। তাহলে সাব অক্সিপুট থেকে যখন আমি ব্রেগমা পর্যন্ত দাগ টানছি তখন এটার নাম কি বলবো? সাব অক্সিপুটো ব্রেগমাটিক। ক্লিয়ার? তাহলে প্রথম কথা, এবার সবকিছু বাদ দিয়ে আমার কথা খেয়াল করেন। তাহলে অক্সিপুট থেকে ফ্রন্টাল পর্যন্ত দাগ টেনেছেন, নাম কি বলেছেন? অক্সিপুটো ফ্রন্টাল। অক্সিপুট থেকে নিচে আসলেন, কি নাম? সাব অক্সিপুট। সাব অক্সিপুট থেকে ফ্রন্টাল পর্যন্ত চলে যান, তাহলে কি নাম বলবেন? সাব অক্সিপুটো ফ্রন্টাল। এখন আসেন সাব অক্সিপুট থেকে ব্রেগমা পর্যন্ত চলে যাবেন, তাহলে এই রাস্তার নাম কি হবে? সাব অক্সিপুটো ব্রেগমাটিক। তাহলে ইজি বিষয়। এখন আমরা চলে আসি এই তিনটা ডায়ামিটার সাব অক্সিপুট থেকে শিখলাম, এবার এটুকু আমি মুছে দিচ্ছি। এখন আমরা চলে আসব মেন্টাম। তাহলে হোয়াট ইজ মেন্টাম? এটার নাম কি? এটার নাম হচ্ছে, ছোটবেলায় আপনারা সবাই জানেন যে যাদের চাপার জোর বেশি তাদের কি ঘটনা ঘটে? ম্যান্ডিবলের জোর বেশি থাকলে মেডিকেল সায়েন্সে একটা বেনিফিট পাওয়া যায়, তাই না? সেই বেনিফিটটা কি? ভাইবাতে কিন্তু তারা ভালো করে অনায়াসী। তাহলে সেই বিষয়টাই যে এই যে জায়গাটা, এই ম্যান্ডিবলটাকে আমরা এখন এই মুহূর্তে বলবো মেন্টাম। কি বলবো? মেন্টাম। তাহলে এখন মেন্টাম থেকে আমি কিছু ডায়ামিটার টানবো, ঠিক আছে? মেন্টাম থেকে কিছু ডায়ামিটার টানবো। এতক্ষণ ধরে আমি সাব অক্সিপুটে ছিলাম, এখান থেকে আমি সরে আসলাম মেন্টামে। এখন আমার সেই ফ্লোর অফ দ্য মাউথ। এখন আপনাদের মনে আছে এই জায়গাটার নাম কি ছিল? ভার্টেক্স, তাই না? এটার নাম ছিল ভার্টেক্স, আর এটার নাম কি বলেছি? মেন্টাম। তাহলে মেন্টাম থেকে একটা দাগ টেনে ফেলি আমি। মেন্টাম থেকে যখন সেন্টার পয়েন্ট অফ দ্য ভার্টেক্স পর্যন্ত একটা দাগ টানলাম, এটার নাম আমি কি বলবো? তাহলে মেন্টামের এই এম নিয়ে আসেন, তাহলে মেন্টাম থেকে কোন পর্যন্ত টেনেছি? ভার্টেক্স। তাহলে এই ডায়ামিটারের নাম বলবো মেন্টো ভার্টিক্যাল। কি নাম বলবো? মেন্টো ভার্টিক্যাল। একদম ইনফিনিটি স্টার দিয়ে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলেন। এই ডায়ামিটারের নাম কতটুকু ডায়ামিটার? দিস ইজ 14 সেন্টিমিটার। দিস ইজ 14 সেন্টিমিটার। পরীক্ষার এসবি এর একটা কোশ্চেন বলে দিচ্ছি, মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটারে নর্মাল ডেলিভারি পসিবল কিনা? আপনি এক কথায় বলবেন কখনো না, কখনো না এবং কখনো না। তাহলে মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার যদি কারো থাকে, সেই ডায়ামিটারে নর্মাল ডেলিভারি পসিবল না। দিস ইজ এ এসবিএ কোশ্চেন। তাহলে এখন আমরা আসি এইটুকুর পরবর্তীতে আমি চলে যাই আবারও মেন্টাম থেকে কোথায় চলে যাচ্ছি? ভার্টেক্স পর্যন্ত গিয়েছিলাম। তাহলে এই ডায়ামিটারের নাম কি বলেছিলাম? মেন্টো ভার্টিক্যাল। এখন এই মেন্টাম থেকে একটু দূরে সরে আসলাম, তাহলে এটার নাম কি বলবো? যথারীতি আগের মতো সাবমেন্টো, ঠিক আছে? সাবমেন্টাম। তাহলে সাবমেন্টাম থেকে যদি আমি ভার্টেক্স পর্যন্ত চলে যাই তখন এটার নাম কি বলবেন? সাবমেন্টো ভার্টিক্যাল। কি বলবেন? সাবমেন্টো ভার্টিক্যাল। সাবমেন্টাম থেকে সরাসরি যদি আপনাকে আমি বলি যে আপু একটু ব্রেগমা পর্যন্ত চলে যান তো, তাহলে কি বলবেন? সাবমেন্টো ব্রেগমাটিক। সাবমেন্টো ব্রেগমাটিক। তাহলে আমরা অক্সিপুট থেকে তিনটা ডায়ামিটার শিখেছিলাম এবং মেন্টাম থেকে তিনটা ডায়ামিটার শিখলাম। তাহলে সেটা নিয়ে আমরা এখন একটু যদি কথা বলি, তাহলে অক্সিপুট থেকে প্রথমেই টেনেছিলাম ফ্রন্টাল বোনস পর্যন্ত একটা ডায়ামিটার, যার নাম বলেছি অক্সিপুটো ফ্রন্টাল। সাব অক্সিপুট থেকে ফ্রন্টামে গিয়েছিলাম সাব অক্সিপুটো ফ্রন্টাল। সাব অক্সিপুট থেকে আমরা ব্রেগমা পর্যন্ত গিয়েছি, যার নাম সাব অক্সিপুটো ব্রেগমাটিক। শেষ তিনটা, বাকি তিনটাতে চলে আসি মেন্টাম। মেন্টাম থেকে ভার্টেক্স পর্যন্ত গিয়েছি মেন্টো ভার্টিক্যাল। সাবমেন্টাম থেকে ভার্টেক্স পর্যন্ত গিয়েছি সাবমেন্টো ভার্টিক্যাল। সাবমেন্টাম থেকে ব্রেগমা পর্যন্ত এসেছি সাবমেন্টো ব্রেগমাটিক। তাহলে 6টা ডায়ামিটার কিন্তু আমরা শিখে ফেলেছি। তাহলে এখন এই জিনিসটুকু কেন কাজে লাগে? এই ডায়ামিটার থেকে একটাই এসবি আসে, সেই এসবি এর কথা একটু আগে বলেছি, মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার হুইচ ইজ 14 সেন্টিমিটার and in মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার there is normal delivery not possible. এখন আমরা আসি, তাহলে এই ডায়ামিটারগুলো এই কারণেই একটা ইন্ডিকেশন আছে যে এই ডায়ামিটারে থাকলে কে কোন প্রেজেন্টেশনে ডেলিভারির সময় প্রেজেন্ট করে। তাহলে একটা কথা প্রথমেই মনে রাখবেন, বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমরা চাই বাচ্চা বিনয়ের সাথে মাথা নিচু করে আসুক। তাহলে বাচ্চা যখন পৃথিবীতে আসবে, সে যখন বিনয়ের সাথে মাথা নিচু করে আসবে, এটা হচ্ছে আমাদের চাওয়া। তাহলে কি ঘটনা?
তখন যদি দেখেন আমার মাথার দিকে খেয়াল করেন, আমি যদি মাথা নিচু করে আসি, এভাবে আস্তে আস্তে করে আমি মাথাটা উঁচু করব। তাহলে এই রকম আমি যখন মাথা নিচু করে আসছি, বা একটা বাচ্চা যখন মাথা নিচু করে আসে, তখন তার কোন অংশটুকু প্রেজেন্ট করে? তখন তার ভার্টেক্স প্রেজেন্টেশনটা থাকে। আস্তে আস্তে বাচ্চা বিনয় থেকে উদ্ধত হওয়া শুরু করলো, মাথা এইভাবে উঁচু হওয়া শুরু করলো, তখন কি আসবে? ধীরে ধীরে ব্রাও আসবে, ধীরে ধীরে ফেস প্রেজেন্টেশন হবে। তাহলে সেই জিনিসটা একটু দেখেন। আমরা এই যে প্রথমেই বলেছিলাম, একটা ডেলিভারির সময় আমাদের চাওয়া পাওয়ার জায়গা থেকে বাচ্চা বিনয়ের সাথে মাথা নিচু করে আসুক। তাহলে আমরা যদি এখান থেকে দাগ টানি, কোথা থেকে দাগ টানছি? আমরা এই যে ডায়ামিটারটা ব্রেগমা দেখতে পাচ্ছেন, দিস ইজ সাব অক্সিপুটো ব্রেগমাটিক। তাহলে অক্সিপুট থেকে একটু নিচে গেলাম, সাব অক্সিপুটো ব্রেগমাটিক ডায়ামিটারে কোন প্রেজেন্টেশন হয়? ভার্টেক্স প্রেজেন্টেশন হয়। কোন প্রেজেন্টেশন হয়? এগেইন রিপিট করছি, ভার্টেক্স প্রেজেন্টেশন। এখন আসি, দেখেন দিস ইজ অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটার, পাশাপাশি যদি চলে আসি মেন্টো ভার্টিক্যাল, তাহলে মেন্টাম চলে এসেছে, মেন্টাম এবং ভার্টেক্স। তাহলে মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটারে কোন প্রেজেন্টেশন হচ্ছে? তখন দেখেন এই সামনের যে অংশটুকু, এটার নাম কি এতক্ষণ ধরে শিখেছেন? ব্রাউ। কপালের আরেকটা নাম কি? ব্রাউ। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটারে কোন প্রেজেন্টেশন নিয়ে আসে? ব্রাউ প্রেজেন্টেশন নিয়ে আসে, ইনফিনিটি স্টার। এবার আসি সাবমেন্টো ব্রেগমাটিক, তার কোন প্রেজেন্টেশন? এবার কিন্তু বাচ্চা চরম উদ্ধত হয়ে গিয়েছে, কোন প্রেজেন্টেশনে আছে? ফেস প্রেজেন্টেশনে আছে। তাহলে আমাদের যে বিষয়টা, তাহলে কোনটাতে নর্মাল ডেলিভারি খুব ভালোভাবে সম্ভব? তাহলে আপনাকে বলেছিলাম বাচ্চা বিনয়ের সাথে মাথা নিচু করে আসবে, তাহলে সাব অক্সিপুটো ব্রেগমাটিক ডায়ামিটারে তখন সে যদি আসে, তখন ভার্টেক্স প্রেজেন্টেশন আমরা পাবো। যদি মেন্টো ভার্টিক্যাল, যেখানে কখনোই নর্মাল ডেলিভারি হয় না, সেই সময় কোন প্রেজেন্টেশন থাকে? ব্রাও প্রেজেন্টেশন থাকে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডায়ামিটার অ্যান্ড দ্য প্রেজেন্টেশন। তাহলে এতক্ষণ ধরে আমরা এই এরিয়াগুলো এ কারণেই শিখেছিলাম যে কাকে আমি কি নামে নামকরণ করছি, ভার্টেক্স, ব্রাও, ফেস এবং বিভিন্ন ডায়ামিটার নিয়ে কথা বললাম, শুধুমাত্র এতটুকুর জন্যই যে যখন একটা বাচ্চা ফিটাল পেলভিসে অকুপাই করে থাকছে, সে নর্মাল ডেলিভারি হবে, তখন কোন প্রেজেন্টেশন নিয়ে সে আসছে, এবং এই ডায়ামিটারগুলো এটাই ইন্ডিকেট করে তার নর্মাল ডেলিভারি হবে কিনা। তাহলে এক কথা বলেছিলাম যে মেন্টো ভার্টিক্যালে নর্মাল ডেলিভারি হয় না। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের একটা মনের মধ্যে কোশ্চেন যে আপু কেন ডেলিভারি হয় না? অন্য সবগুলাতে যদি হতে পারে, মেন্টো ভার্টিক্যালে কি সমস্যা? মেন্টো ভার্টিক্যালে যে সমস্যা, তাহলে মেন্টো ভার্টিক্যালে কত সেন্টিমিটার বলেছিলাম? 14 সেন্টিমিটার। তাহলে এই যে একটা ফিটাল স্কালের ডায়ামিটারটা যদি 14 সেন্টিমিটার হয়, এবং ম্যাটারনাল পেলভিসের ডায়ামিটার সবচাইতে কত সেন্টিমিটার বেশি? 13 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস বলেন তো, 13 সেন্টিমিটারের একটা জিনিস দিয়ে কি 14 সেন্টিমিটার বের হওয়া পসিবল? ইজ ইট পসিবল আপনার কাছে মনে হয়? তাহলে কখনোই 13 সেন্টিমিটার দিয়ে 14 সেন্টিমিটার বের হতে পারবে না। এই কারণেই দেখা যাচ্ছে মায়ের পেলভিস আছে 13 সেন্টিমিটার, বাচ্চার মাথা হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে কিভাবে আসবে? এই শুধুমাত্র একটা কারণেই নর্মাল ডেলিভারি মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটারে হয় না। তাহলে আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন পেলাম। যদি আপনাকে বলি হাইয়েস্ট ডায়ামিটার অফ দ্য ম্যাটারনাল পেলভিস কত, তাহলে 13 সেন্টিমিটার। সেটা যেভাবেই আসুক না কেন, 13 সেন্টিমিটার ম্যাটারনাল পেলভিসে সবচেয়ে হাইয়েস্ট ডায়ামিটার। ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আমরা ফিটাল স্কাল নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখন আমাদের অল্প কিছু জিনিস পড়লেই ফিটাল স্কাল শেষ। তাহলে আমরা আসি মোল্ডিং অফ দ্য ফিটাল হেড। অলরেডি মোল্ডিং নিয়ে আপনাদের সাথে আমার কিছু আলোচনা হয়েছে। তাহলে হোয়াট ইজ মোল্ডিং? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ম্যাটারনাল বার্থ ক্যানাল। এখান থেকে কি আসবে? একটা ফিটাস এক্সিট করবে, ঠিক আছে, আউটওয়ার্ড সে পৃথিবীতে আসবে। তাহলে এই যে থেকে সে বের হয়ে আসতেছে, একদম মায়ের বার্থ ক্যানাল দিয়ে পৃথিবীতে তার যে আগমন হচ্ছে, তাহলে এত বড় যদি একটা সে হেড নিয়ে আসতে যায়, তাহলে কি ঘটনা ঘটবে? মায়ের ভ্যাজাইনাল, সার্ভাইকাল, নানান ধরনের পেরিনিয়াল টিয়ার হবে। তাহলে এটাকেই প্রিভেন্ট করার জন্য কি ঘটনা? শুরুতেই আমি বলেছিলাম বাচ্চার যে ফিটাল হেড, সেটা কি হয়? স্কুইজ করে যায়। তাহলে এই যে অল্টারেশন অফ দ্য ফিটাল হেড ডিউরিং পাসেস থ্রু দ্য রেজিস্ট্যান্ট বার্থ ক্যানাল ইজ কল্ড মোল্ডিং। তাহলে সহজ কথায় যদি বলি, তাহলে এই যে সূচারগুলা ছিল, সূচারগুলা একটা আরেকটার পরে ওভারল্যাপ করে যাচ্ছে, ব্রেইনটা ছোট হয়ে আসছে, তার পরবর্তীতেই বাচ্চাটা যে বের হয়ে আসছে পৃথিবীতে, দিস ইজ কল্ড মোল্ডিং। আমি আবার বলছি, অল্টারেশন অফ দ্য ফিটাল হেড ডিউরিং পাসেস থ্রু দ্য রেজিস্ট্যান্ট বার্থ ক্যানাল ইজ কল্ড মোল্ডিং। তাহলে আমরা
মোল্ডিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, তাহলে একটা বাচ্চার ফিটাল হেড এরকম বড় ছিল, আস্তে আস্তে স্কুইজ করে কিন্তু সে ছোট হয়ে তখন কিন্তু ডেলিভারি হলো। তাহলে মোল্ডিং এর ক্ষেত্রে আমরা 3টা গ্রেডিং বলি। তাহলে 3টা গ্রেডিং এর ক্ষেত্রে আমার হাতের দিকে একটু খেয়াল করেন। তাহলে প্রথমে আসি, 2টা বোনস একসাথে গ্রেড 1-এ ইজিলি অ্যাপোজ টুগেদার হবে, তারা একটা আরেকটার সাথে অ্যাপোজড হবে বাট ইজিলি সেপারেটেড। দি বোনস আর ইউনাইট টুগেদার বাট ইজিলি সেপারেটেড, দিস ইজ গ্রেড 1 মোল্ডিং। এখন আসি গ্রেড 2 মোল্ডিং। দি বোনস আর ওভারল্যাপ ইচ অ্যান্ড অ্যানাদার, একটা বোনস আরেকটা বোনসের উপরে কি হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে বাট ইজিলি সেপারেটেড, দিস ইজ গ্রেড 2 মোল্ডিং। গ্রেড 3-তে কি হবে, দি বোনস আর ফিক্সড ওভারল্যাপ, দিস ইজ গ্রেড 3 মোল্ডিং। তাহলে আবারও বলছি যে একটা বোনস আরেকটা বোনসের সাথে ইউনাইট হলো, টাচ করলো, দি বোনস আর টাচিং টুগেদার বাট ইজিলি সেপারেটেড, দিস ইজ গ্রেড 1 মোল্ডিং। গ্রেড 2-তে বলেছি দি বোনস আর ওভারল্যাপ বাট ইজিলি সেপারেটেড, দিস ইজ গ্রেড 2 মোল্ডিং। দ্য ফিক্সড ওভারল্যাপিং যদি হয়, দিস ইজ গ্রেড 3 মোল্ডিং। তাহলে এই যে মোল্ডিংগুলো হচ্ছে, মোল্ডিংগুলোর মেইন সুবিধা কি, আমাদের ইজি ডেলিভারি করানোর জন্যই মোল্ডিংটা আমাদের খুব বেশি কাজে লাগে। চলে আসি আরেকটা কথা, ক্যাপুট। তাহলে ক্যাপুট শব্দের উৎপত্তি কোথা থেকে? ক্যাপুট শব্দটা আসলে এসেছে ক্যাপ শব্দ থেকে। তাহলে ক্যাপ মানে কি, আপনারা যদি একটু খেয়াল করেন, ক্যাপুট সাকসিডিনাম, তাহলে এই শব্দের মধ্যে ক্যাপুটটাই আপনি দেখতে পাচ্ছেন ক্যাপের মধ্যে, তাই না? তাহলে যে বগি ইডিমাটা সোয়েলিং ইন দ্য ফিটাল স্কাল্প, সেটাকেই আমরা কি বলছি, ক্যাপুট সাকসিডিনাম। তাহলে আবারও বলি, দি বগি ইডিমাটা সোয়েলিং অ্যালং দ্য বা বগি ইডিমাটা সোয়েলিং বিনিথ দ্য লেয়ার অফ দ্য স্কাল্প ইজ কল্ড ক্যাপুট সাকসিডিনাম। তাহলে এটার জন্য কি কখনো কোনোদিন ট্রিটমেন্ট দিয়েছেন? অথবা একটা আপনাকে ওয়ার্ডে বারবার শুনতে হয়েছে বাচ্চাটার ক্যাপুট হয়েছে, তাহলে হোয়াট ইজ ক্যাপুট, বা আপনি এই ক্যাপুট শব্দটা শুনে কি বুঝেছিলেন? বুঝেছিলেন একটা জিনিসই, বাচ্চাটা দীর্ঘ সময় মায়ের যে প্যাসেজ, এই পেলভিক প্যাসেজে সে আটকে ছিল, তাহলে ইট ইন্ডিকেট প্রলং অথবা স্ট্যাটিক অথবা লং ডিউরেশন অফ দ্য টাইম, যে সময় সে বার্থ ক্যানালে আটকে ছিল, দিস ইজ ক্যাপুট। এটাই ইন্ডিকেট করে ক্যাপুটের একটা মাহাত্ম্য। দ্বিতীয় কথা কি, আর কি ইন্ডিকেট করতে পারে, মায়ের মেবি অবস্ট্রাক্টেড লেবার ছিল, মায়ের মেবি প্রলং লেবার ছিল, তাহলে দীর্ঘ সময় থাকতে থাকতে কি হয়েছে, ক্যাপুট হয়ে গিয়েছে। তাহলে বাচ্চার মাথায় যেভাবে ফুলেছিল, এটাকে যে আপনি ক্যাপুট সাকসিডিনাম বলছেন, আজ পর্যন্ত কখনো কোনো এই জিনিসের জন্য ট্রিটমেন্ট দিয়েছেন? তাহলে আমরা জানি ক্যাপুট ডিসঅ্যাপিয়ার উইদাউট এনি ট্রিটমেন্ট, এটার জন্য কোনো ট্রিটমেন্ট দিতে হয় না, দেয়ার ইজ নো প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স, অনলি এটাই ইন্ডিকেট করে যে দীর্ঘ সময় ধরে সে মায়ের বার্থ ক্যানালে ছিল, আইদার ইট ইজ অবস্ট্রাক্টেড অর অ্যানাদার ইট ইজ প্রলং লেবার। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপুট সাকসিডিনাম। তাহলে দি ক্যাপুট গোজ অ্যাক্রস দ্য সুচার লাইন। সুচার লাইন নিয়ে আপনাদের একটা কথা আছে, সেটা নিয়ে একটু আমি কথা বলছি। তাহলে ক্যাপুট সাকসিডিনামের ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন, ক্যাপুট সাকসিডিনাম প্রথম সি এবং তারপরের এসটাকে আপনি একটু মার্কিং করেন। তাহলে ক্যাপুটের এখানে লেখেন ক্রস এবং সাকসিডিনামের এখানে লেখেন সুচার। তাহলে ক্যাপুট সাকসিডিনামের ক্ষেত্রে কি হয়, ইট ক্রসেস দ্য সুচার লাইন, ক্যাপুট সাকসিডিনাম ক্রসেস দ্য সুচার লাইন। এটা নিয়ে আমি একটু পরেই ব্যাখ্যায় চলে আসছি। আর কেফাল হেমাটোমা, এর সাথে সিনোনিমাসলি আরেকটা কথা আমরা বলি, কেফাল হেমাটোমা। কেফাল হেমাটোমার ক্ষেত্রে ইট ডাজ নট ক্রসেস দ্য সুচার লাইন। তাহলে এটাকে আমি যদি একটু আপনাদেরকে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেই, তাহলে আপনি দেখেন, আমি প্রথমেই ক্যাপুট শব্দের অর্থ কি বলেছিলাম, বগি ইডিমাটাস সোয়েলিং। নিশ্চয়ই প্যাথোলজি ক্লাস হয়েছে, হোয়াট ইজ ইডিমা, আমরা যদি একটু সহজ বাংলায় বলি, একটা পানি জমে আছে কোথাও, তাহলে ওয়াটার লাইক সাবস্টেন্স যদি জমে থাকে, এটাকে আমরা ইডিমা বলছি। তাহলে সেই ইডিমাটাস সোয়েলিংটা কোথায় বলেছিলাম, বিনিথ দ্য লেয়ার অফ দ্য স্কাল্প। তাহলে দেখেন স্কাল্পের নিচে এই যে সোয়েলিংটা, সেই সোয়েলিংটা হয়েছে, এবং এই সোয়েলিংটা একটু আগে আমরা শিখেছিলাম সুচার। সুচার মানে কি, বোনসগুলো একটা আরেকটার সাথে লেগে থাকা। তাহলে এই যে দেখেন, তারা কি হচ্ছে, এই সোয়েলিংটা, এই যে আমার নিচে সুচার, সেই সুচার লাইনটাকে পার হয়ে গিয়েছে। তাহলে এই যে সুচার লাইনটা পার হয়ে গেল, এটাই হচ্ছে ক্যাপুট সাকসিডিনাম। তাহলে এই কথাটা একটু আগে বলেছিলাম, ক্যাপুটে কি হচ্ছে, ক্যাপুটে ক্রসেস দ্য সুচার লাইন। আবারও বলছি, ক্যাপুটে ক্রসেস দ্য সুচার লাইন। এখন পাশাপাশি চলে আসেন কেফাল হেমাটোমা। কেফাল হেমাটোমায় কি হচ্ছে, তাহলে হেমাটোমা শব্দের অর্থ কি, ব্লাড জমে যাওয়া। কি, ব্লাড জমছে, কোথায় জমছে, কেফাল, দ্যাট মিন্স হেড। তাহলে হেডে যদি ব্লাড জমে যায়, সেই অংশটুকুই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি সুচার লাইন পার হবে? সেই জন্যই এই ছবিটার দিকে খেয়াল করেন, দেখেন, ইট ডাজ নট ক্রসেস দ্য সুচার লাইন।
ইট ডাজ নট ক্রসেস দ্য সুচার লাইন, সে সুচার লাইনের এখানে এসে লিমিটেড হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি বলি ক্যাপুট সাকসেডিনাম এবং কেফাল হেমাটোমা এই দুইটার মধ্যে সুচার লাইন কে পার হয়, ক্যাপুট সাকসেডিনামের ক্ষেত্রে সে সুচার লাইন পার হয়ে যাবে, কেফাল হেমাটোমাতে সে নির্দিষ্ট জায়গায় আটকে থাকবে, সে কখনোই সুচার লাইন পার হবে না। দিস ইজ কেফাল হেমাটোমা। এটা পরীক্ষাতে একটা স্টেম আকারে থাকে, 5টা স্টেমের মধ্যে একটা স্টেম আকারে এটা পাবেন। তাহলে ফিটাল স্কাল থেকে এতক্ষণ আমরা যদি একটু সামারাইজ করে আসি কি কি জিনিস শিখলাম, তাহলে প্রথমে আমরা বলেছিলাম 5টা জিনিস শিখবো। তাহলে স্কাল বোনস, কি কি স্কাল বোনস নিয়ে তৈরি হয় আপনারা অলরেডি শিখেছেন। সুচার, কি কি সুচার পাই, ফ্রন্টানালি কয়টা, 6টা ফ্রন্টানালি সম্পর্কে জেনেছি আমরা, এরিয়া, ব্রাউ, ভার্টেক্স এই ধরনের এরিয়া সম্পর্কে শিখলাম, এবং ট্রান্সভার্স অ্যান্ড অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার সম্পর্কে আমরা ফিটাল স্কালে জানলাম। দিস ইজ অল অ্যাবাউট ফিটাল স্কাল। তাহলে এইটুকুই ছিল আমাদের ফিটাল স্কাল নিয়ে আলোচনা। আশা করছি আপনারা ফিটাল স্কালের এই অংশটুকু আমার সাথে সাথে নিশ্চয়ই অ্যান্সার করতে পেরেছেন, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা চলে আসবো আমাদের পরের আলোচনায়। আমাদের পরের আলোচনা পেলভিস। আমরা এখন কথা বলবো দি পেলভিস নিয়ে। তাহলে হোয়াট ইজ পেলভিস? তাহলে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এফসিবিএস পরীক্ষার আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ পোর্শন, তার নাম দি পেলভিস। তাহলে পেলভিস নিয়ে আমরা যখন কথা বলতে যাই তখন আমাদের মনে পড়ে যায় ছোটবেলার ফার্স্ট ইয়ারের কথা, যেখানে আমাদেরকে অ্যানাটমিক্যাল পজিশনে যে কোনো একটা বোনস ধরে বলতে হতো দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য পেলভিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার হাতে সেই পেলভিসটাই আমরা এখন দেখছি, এবং এটা সম্পর্কে আমরা এখন ইন ডিটেইলস জানবো। তাহলে একটা পেলভিস কিভাবে তৈরি হয়? একটা পেলভিস যখন ফর্মেশন হচ্ছে তখন অন আইদার সাইডে দুইটা হিপ বোন আছে, অন আইদার সাইডে দুইটা হিপ বোন দেখা যাচ্ছে, এবং পোস্টেরিয়রলি কি থাকে, পোস্টেরিয়রলি থাকে স্যাক্রাম এবং কক্সিস। তাহলে আমরা 4টা বোনস নিয়ে পাচ্ছি দি পেলভিস। তাহলে অন আইদার সাইড 2 হিপ বোন, এবং অন দ্য পোস্টেরিয়রলি পিকচারের দিকেও যদি খেয়াল করেন তাহলে পোস্টেরিয়রলি কি থাকবে, স্যাক্রাম থাকবে এবং কক্সিস থাকবে। তাহলে এই পিকচারটার দিকে যদি একটু দেখেন, হিপ বোন, স্যাক্রাম এন্ড কক্সিস, এই কয়েকটা জিনিস মিলে কালেকটিভলি দি পেলভিস তৈরি হচ্ছে। এখন আমরা একটু যদি সেপারেটলি বলি যে আমাদের পেলভিস যে তৈরি হচ্ছে সেই হিপ বোন যে অন্যতম একটা পোর্শন আছে, তাহলে হিপ বোন সম্পর্কে। তাহলে একটা হিপ বোনস আবার তৈরি হয় 3টা পোর্শন দিয়ে। তাহলে উপরের দিকে এই যে পোর্শন, দিস ইজ কল্ড আইলিয়াম, এবং এই পোর্শনটুকুর নাম বলছি ইস্কিয়াম, এবং এই যে রিমেইনিং যে পোর্শন, এই রিমেইনিং বা রিডান্ডেন্ট পোর্শনটাকে আমরা বলছি পিউবিস। তাহলে ইলিয়াম, ইস্কিয়াম এবং পিউবিস 3টা পোর্শন মিলে তৈরি হচ্ছে হিপ বোন। ইলিয়ামের উপরের দিকে একটা থিক পোর্শন দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড ইলিয়াক ক্রেস্ট। সামনের দিকে একটা স্পাইন দেখা যাচ্ছে, দিস ইজ অ্যান্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এবং পেছনের দিকে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এবং মাঝখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপটার নাম কি বলা হয়, স্যাক্রোসায়াটিক নচ। কি বলা হয়, স্যাক্রোসায়াটিক নচ। নিচে এখানে যে ফোরামেনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ অবটুরেটর ফোরামেন, দিস ইজ অবটুরেটর ফোরামেন। তাহলে আমরা এখন যদি একটু খেয়াল করি যে দুইটা হিপ বোনস মিলে আমরা যেটাকে বলছিলাম দি পেলভিস, এটা যখন একসাথে হচ্ছে এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, দিস ইজ কল্ড পেলভিক গার্ডল। তাহলে পেলভিক গার্ডলের ক্ষেত্রে কি কি জিনিস তৈরি হলো, তাহলে ইলিয়াম, ইস্কিয়াম এবং পিউবিস সব কিছু মিলে একসাথে তৈরি হচ্ছে পিউবিক বা পেলভিক গার্ডল। তাহলে একটা পেলভিস নিয়ে যখন আমি কথা বলছি তাহলে এবার আমার হাতের দিকে আবার খেয়াল করেন, তাহলে সামনের দিকে যে পোর্শনটা দেখা যাচ্ছে, একটা ফিটাস যখন এর ভেতর দিয়ে ইন করবে, এই যে একটা ফিটাস ইন করছে এই জন্য এটার নাম হয়েছে পেলভিক ইনলেট। একটা ফিটাস যখন এখান থেকে বাইরের দিকে চলে আসে তখন এই যে অংশটুকু দিয়ে আউট হয়, এই কারণে এটার নাম আউটলেট। তাহলে যে পোর্শন দিয়ে সে ইন করছে তার নাম ইনলেট, এবং যেটুকু দিয়ে সে বের হচ্ছে তার নাম আউটলেট। তাহলে পেলভিক ইনলেট এবং আউটলেট শিখলাম আমরা, এবং মাঝখানে সে যখন থাকে এই জায়গাটাকে আমরা কি বলি, পেলভিক ক্যাভিটি। এই পোর্শনটুকুকে আমরা কি বলবো, পেলভিক ক্যাভিটি। তাহলে অ্যাবভ দ্য ইনলেট উপরের যে অংশটুকু থাকে, দিস ইজ কল্ড ফলস পেলভিস। বিলো দ্য পেলভিক ইনলেট যে রিজিয়নটা আছে, দিস ইজ কল্ড ট্রু পেলভিস। হোয়াই দিস ইজ ট্রু? বিকজ পেলভিক ভিসেরা আর দ্য কন্টেন্ট অফ হেয়ার। তাহলে যেহেতু পেলভিক ভিসেরাগুলা এই জোনটাতে থাকছে এই জন্য এটাকে আমরা বলছি ট্রু পেলভিস। এবং উপরের যে পোর্শনটুকু অ্যাবভ দ্য পেলভিক ইনলেট,
এই অংশটুকুকে কেন আমরা ফলস বলছি? বিকজ ইট ইজ অলসো দ্য কন্টেন্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার। সামনের ওয়ালটা, অ্যাবডোমিনাল ওয়ালটা ডেফিসিয়েন্ট থাকে, যেটা আমাদের ইউট্রাসটা যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন কি হয়, সে এনলার্জ হয়। এনলার্জ হয়ে কোন পর্যন্ত আসে? আপ টু দ্য জিফয়েড স্টার্নাম। তাহলে এই যে একটা এনলার্জ ইউট্রাস, তাকে যে অ্যাকোমোডেট করতে হবে, সেই অ্যাকোমোডেশনের জন্য অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল ডেফিসিয়েন্ট থাকে এবং এই জায়গাগুলো তখন তাকে অ্যাকোমোডেট করতে হেল্প করে। সুতরাং এটা ফলস পেলভিস। আর যেহেতু আমাদের ইউট্রাস এবং আদার্স পেলভিক স্ট্রাকচার তারা এই যে ক্যাভিটির কন্টেন্ট, এই জন্য ভেতরের পোর্শনটাকে আমরা বলি ট্রু পেলভিস। তাহলে আমরা কি শিখলাম? যে আমরা এবার একটু ছবির দিকে তাকাই, তাহলে দেখতেই পাচ্ছেন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি পেলভিক ইনলেটের উপরের পোর্শনটুকুকে আমরা ফলস পেলভিস বলি, বিলো দ্য পেলভিক ইনলেট এটাকে আমরা ট্রু পেলভিস বলি। এবং দিস ইজ দ্য মার্কিং পয়েন্ট অফ দ্য পেলভিক ইনলেট অ্যান্ড দিস ইজ আউটলেট। ইন বিটুইন এখানে একটা স্পাইন থাকে যার নাম আমরা বলি ইসকিয়াল স্পাইন, এটাকে আমরা মিড প্লেন বলি বা প্লেন অফ লেস্ট পেলভিক ডাইমেনশন বলি। যদি একটু খেয়াল করেন এই যে এই জায়গাটুকুর ভেতরে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপু একটু কাইন্ডলি বলেন তো যে এখানে সবচাইতে কম ডায়ামিটার কোথায়, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন এই যে স্পাইন বরাবর যে ডায়ামিটার, সবচাইতে কম ডায়ামিটারের জায়গা হচ্ছে এখানে। তাহলে এই জন্য এটাকে বলা হয় লেস্ট পেলভিক ডাইমেনশন। আবারও বলছি, লেস্ট পেলভিক ডাইমেনশন। তাহলে আমরা দেখছি দিস ইজ পেলভিক ইনলেট, অ্যাবভ দ্য পেলভিক ইনলেট দিস ইজ ফলস পেলভিস, বিলো দ্য পেলভিক ইনলেট দিস ইজ ট্রু পেলভিস। তাহলে পেলভিস আমরা ট্রু ভার্সেস ফলস পেলভিস, কেন ট্রু কেন ফলস সেটা সম্পর্কে আমরা শিখেছি। এখন ফলস পেলভিসের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে ইনলেটের উপরের দিকের যে পোর্শন এটাকে আমরা বলছি ফলস পেলভিস, হুইচ ইজ দ্য পার্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার। তাহলে সেই জিনিসটাই আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। বিলো দা পেলভিক ইনলেট এখানে কি থাকে? পেলভিক ভিসেরা থাকে। তাহলে চমৎকার আর একটা বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো। তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন যে এই জিনিসটার মধ্যে কি আছে, এই জিনিসটার ভেতরে আমাদের আছে কি? পেলভিক ভিসেরা। এখন এই পেলভিক ভিসেরা যদি এখানে থাকতো, এখন যদি সবসময় এই অবস্থাতেই থাকে, এখানে যদি কোনো পার্টিশন না থাকতো তাহলে কি হতো? তাহলে পেলভিক ভিসেরাগুলা এই যে আমি ঢুকাচ্ছি একটু খেয়াল করেন, এইভাবে নিচে চলে আসতো। আবারও দেখেন পেলভিক ভিসেরা, ইউট্রাস, সার্ভিক্স, ফেলোপিয়ান টিউব, ভ্যাজাইনা আছে, তাদের অবস্থা কি হতো? এখান থেকে এভাবে নিচে চলে আসতো। তাহলে এই জিনিসটা যেন এইভাবে প্রোলাপস বা নিচের দিকে না পড়ে যায়, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সৃষ্টিকর্তা নিচ থেকে একটা মাস্কুলার পার্টিশন দিয়েছেন। তাহলে দিস মাস্কুলার পার্টিশন ইজ কল্ড পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম। তাহলে দেখেন এবার খেয়াল করেন যে যত পেলভিক স্ট্রাকচার অথবা অর্গান যেগুলা ছিল সেগুলা এবার এভাবে সাসপেন্ড হয়ে থাকলো। কিভাবে সাসপেন্ড হয়ে থাকলো? কারণ এই যে আমি পেলভিসের যে স্ট্রাকচারগুলা তাকে ধরে রাখার জন্য একটা মাস্কুলার পার্টিশন দিয়েছি। দিস পার্টিশন ইজ কল্ড পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম। নয়তো কি ঘটনা ঘটতো? এই যে আমরা আপনারা যারা সবাই ক্লাস করছি তখন আমাদের কি দেখা যেত, অথবা আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের পেলভিক স্ট্রাকচারগুলো নিচের দিকে এভাবে কি অবস্থায় থাকতো? ঝুলন্ত থাকতো, তাই না? তাহলে এই টাইপের বিষয়টাকে প্রিভেন্ট করার জন্যই কি করেছেন সৃষ্টিকর্তা? একটা পেলভিক ফ্লোর অথবা ডায়াফ্রাম অথবা একটা মাস্কুলার পার্টিশন দিয়ে দিয়েছেন। তাতে যে বিষয়টা হয়েছে যে আমাদের এই স্ট্রাকচারগুলো সুরক্ষিত অবস্থায় আছে। শুধু এই সুরক্ষা না, তাকে আরো বেশি প্রোটেকশন, শুধু মাছল দিয়ে প্রোটেকশন দিলে কি কিছু হয়? আমাদের স্কিনের দিকে তাকিয়ে দেখেন, স্কিনের বিনিথ দ্য স্কিন কি আছে? বিভিন্ন মাসল আছে। তাহলে এই যে মাসলদেরকে আরো সুন্দরভাবে প্রোটেকশন দেওয়ার জন্য স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এইরকম কিছু পোর্শন আছে। তাহলে সেই বিষয়টা নিয়ে এখন আমি কথা বলছি। আবারও আমরা পিকচারে চলে আসি। উপর থেকে যদি দেখি দিস ইজ অ্যাবডোমিনাল ক্যাভিটি, এবং আমরা পেলভিক ক্যাভিটির ভেতরে এখানে ঢুকে গেলাম। তাহলে এখানে পেলভিক ইনলেট দেখতে পাচ্ছি। ইনলেটের নিচের দিকে যে পোর্শন, দিস ইজ ট্রু পেলভিস। তাহলে এখানে কি আছে? দিস ইজ ট্রু পেলভিস। তাহলে আমাদের এখানে যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে কি আছে বলেন তো? আমি যেখানে আঁকাচ্ছি এখানে আমাদের আছে সমস্ত পেলভিক ভিসেরা, ইউট্রাস, ফেলোপিয়ান টিউব এরা আছে। তাহলে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাহলে এই যে আমার কারসারের দিকে খেয়াল করেন, এখানে কি দেওয়া হয়েছে? একটা থিন মাস্কুলার পার্টিশন। এটাকে আমরা বলছি পেলভিক ডায়াফ্রাম। এটাকে কি বলছি? পেলভিক ডায়াফ্রাম। এই মাসলটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এখন স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এই রকম কিছু জিনিস রয়েছে। তাহলে এই যে আমাদের এই জায়গাটা, তাহলে এই নিচে
পেলভিক ফ্লোর বা ডায়াফ্রামের নিচের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো পেরিনিয়াম। তাহলে পেরিনিয়াম লাইস বিলো দ্য পেলভিক ডায়াফ্রাম। ছবিটা আবার খেয়াল করেন, তাহলে উপরের এই অংশটুকু কি? উপরের এই অংশটুকু অ্যাবডোমেন। নিচের এই অংশটুকু কি? নিচের এই অংশটুকু পেলভিক ক্যাভিটি। এখানে কি আছে? সমস্ত পেলভিক ভিসেরা আছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কি আছে? পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম আছে। তার নিচে তাদেরকে যখন আরেকটু প্রোটেকশন দেওয়া হয়েছে, তাহলে এই যে বিলো দ্য পেলভিক ফ্লোর যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকুর নাম আমরা বলছি পেরিনিয়াম। তাহলে পরীক্ষার একটা কোশ্চেন বলি, তাহলে পরীক্ষার একটা কোশ্চেন কি থাকে জানেন? পেরিনিয়াম লাইস, পেরিনিয়াম কোথায় আছে? পেরিনিয়াম লাইস বিলো দ্য পেলভিক ফ্লোর। তাহলে ইজ ইট ট্রু? অবশ্যই ট্রু। আপনি কোথায় দেখতে পাচ্ছেন? পেরিনিয়াম সবার নিচে আছে, তাই না? তাহলে পেরিনিয়াম কার নিচে আছে? পেলভিক ফ্লোরের নিচে আছে। তাহলে প্রথমে কি থাকবে আমার সাথে সাথে বলেন? প্রথমে থাকবে 1 নম্বরে অ্যাবডোমেন। 2 নম্বরে কি পাবেন? 2 নম্বরে পাবেন অ্যাবডোমেনের পরে পেলভিক ক্যাভিটি। 3 নম্বরে কি পাবেন? পেলভিক ক্যাভিটিকে প্রোটেকশন দেওয়ার জন্য যে মাসল, তার নাম পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম। চতুর্থত কি পাচ্ছেন? এর নিচে যে এরিয়া পাচ্ছেন, তার নাম কি বলছি আমরা? তার নাম পেরিনিয়াম বলছি। এই 4টা জিনিস যদি সিকোয়েন্সিয়ালি আপনার মাথায় থাকে, তাহলে আপনাকে যে কোনোভাবেই হোক, যে কোনোভাবে আপনাকে আটকানো যাবে না। এখন আপনি বলেন তো 3 নম্বরের দিকে তাকিয়ে, যে আমি যদি বলি যে পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম ইজ দ্য স্ট্রাকচার হুইচ সেপারেট পেলভিক ক্যাভিটি অ্যান্ড পেরিনিয়াম, ইজ ইট ট্রু? অবশ্যই ট্রু। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন একটা মাসল আছে, এই মাসলটা কি করছে? উপরের ক্যাভিটি এবং নিচের পোর্শনটাকে আলাদা করছে। কাকে কাকে আলাদা করলো? পেলভিক ক্যাভিটি এবং আমরা দেখতে পাচ্ছি পেলভিক ক্যাভিটি এবং পেরিনিয়াম। তাহলে আমরা কথাটাকে এভাবেও বলতে পারি, পেলভিক ফ্লোর ইজ দ্য স্ট্রাকচার হুইচ সেপারেট দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেলভিক ক্যাভিটি বাই পেরিনিয়াম। তাহলে এই দুইটা জিনিসের মাঝখানে আমাদের কে রয়ে গেছে? আমাদের রয়ে গিয়েছে পেলভিক ডায়াফ্রাম। যদি আপনাকে বলি পেরিনিয়াম লাইস বিলো দ্য পেলভিক ফ্লোর, অবশ্যই ট্রু। তাহলে কোশ্চেনগুলা বিভিন্নভাবে বিভিন্ন প্যাটার্নে আপনার কাছে আসতে পারে। যদি বেসিকের অংশটুকু ক্লিয়ার থাকে, আশা করছি কোনোভাবেই আপনাকে ঠেকিয়ে রাখা যাবে না। তাহলে এখন আমরা মূল যে বিষয়, আমরা আবারও যদি একটু চিন্তা করি, তাহলে আমি আবারও দেখাচ্ছি, দিস ইজ অ্যাবডোমেন। অ্যাবডোমেন পার হয়ে আপনি আসলেন কোথায়? আসলেন পেলভিক ক্যাভিটির মধ্যে আসলেন। তাহলে এই যে পেলভিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটির এদের স্ট্রাকচারগুলোকে সুরক্ষিত রাখলো পেলভিক ফ্লোর। তাহলে পেলভিক ফ্লোরের নিচে কি থাকলো? তাদেরকে আবার প্রোটেকশন দিল পেরিনিয়াম। ঠিক আছে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা পরের আলোচনায় যাচ্ছি। তাহলে আমরা সেই পিকচারটা এখানে আবারও দেখাচ্ছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন? দিস ইজ অ্যাবডোমিনাল ক্যাভিটি, দিস ইজ পেলভিক ক্যাভিটি। তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পেলভিক ফ্লোরের মাসল। বিলো দ্য পেলভিক ফ্লোর যে রিজিয়নটা আছে, দিস ইজ কল্ড পেরিনিয়াম। অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি স্ট্রাকচারকে প্রোটেকশন দিচ্ছে পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম, তার নিচে আছে পেরিনিয়াম। কথাটা বিভিন্নভাবে আসে বিধায় আমি বারবার করে আপনাদের সামনে বলছি, যেন এই স্টেম অথবা এই কোশ্চেন আপনাদের সামনে কখনোই ভুল না হয়। তাহলে আমরা চলে আসি, আমরা আপনাদের কাছে মনে আছে আমরা একটা পেলভিক ফ্লোরের মাসলটার দিকে যদি একটু তাকান, এই যে মাসলটা একটু কিভাবে জানি একটু ঝুলন্ত অবস্থায় আছে, তাই না? তাহলে মাসলটা কিভাবে আছে? তাহলে মাসলটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এই রকম একটা স্ট্রাকচার হয়ে আছে মাসলটা। তাহলে আপনাদের এই রকম স্ট্রাকচারের কথা মনে পড়ে কোথাও? আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন, সেন্ট মার্টিনে গিয়েছেন, তাহলে আমরা কি কাজ করি? আমরা এরকম একটা জায়গায় যে সুন্দর করে একটা ছবি তুলি, তাই না? তাহলে এই যে এই রকম একটা স্ট্রাকচার, এই রকম প্যাটার্নটার একটা নাম আছে, দিস ইজ কল্ড হ্যামক প্যাটার্ন। তাহলে পেলভিক ফ্লোরের মাসলটা কিভাবে থাকে? পেলভিক ফ্লোরের মাসলটা এই রকম হ্যামক প্যাটার্নে থাকে। তাহলে সেটাই আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দিস ইজ পেলভিক ফ্লোর অথবা ডায়াফ্রাম। সেই মাসলটা থাকলো, তার নিচে কে আছে? তার নিচে আছে পেরিনিয়াম। তাহলে আবারও খেয়াল করেন, দিস ইজ পেরিনিয়াম। তাহলে উপরের দিকে কে আছে? উপরের দিকে আছে পেলভিক ডায়াফ্রাম, তার নিচে কে আছে? তার নিচে আছে পেরিনিয়াম। তাহলে এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তখন আমি বেসিক আলোচনায় চলে যাচ্ছি বনি পেলভিসে। তাহলে বনি পেলভিসের ক্ষেত্রে যদি আসি,
তাহলে এইটার সাথে আপনি খুবই পরিচিত। আমাদের আজকে মাথা থেকে পা পর্যন্ত পড়ার দরকার নেই, যেহেতু আমরা গাইনোকোলজিস্ট হতে যাই, এই স্ট্রাকচারটুকু নিয়েই আমাদের বেশি কাজ। এই জন্য আমরা এই বনি আউটলেট প্লাস তার ইটসেলফ যে স্ট্রাকচারগুলো থাকে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবো। যত জায়গায় যত ইনফরমেশন এক্সট্রা পাই আমি গ্যাদার করে ফেলবো। মনে রাখবেন, পার্ট 1 এর জায়গা থেকে আপনি যদি এক্সামিনার হন, আপনাকে আমি কোশ্চেন করতে দিলে আপনি এই জায়গাগুলো থেকেই কোশ্চেন করতেন। এই জন্য এই জায়গা থেকে কোশ্চেন আসবে এবং আমি পারবো না, যদি এরকম আমার অবস্থা হয় তাহলে কিন্তু আমি ব্যাকফুটে চলে যাচ্ছি। এই জন্য এই জিনিসটাকে আমার খুব ভালোভাবে অ্যাবিলিটি তৈরি করতে হবে, আমি যেন না আটকে যাই। তাহলে আমি এখান থেকে এই অংশটুকুকে আলাদা করে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা এই যে পোর্শনটুকু দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড বনি পেলভিস, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম। তাহলে পেলভিসের মধ্যে আমরা কি কি শিখবো এখন এই মুহূর্তে? তাহলে আমাদের শেখার টপিকসগুলো একটু আসি। পেলভিক ইনলেট, আউটলেট, পেলভিক ক্যাভিটি, টাইপ অফ পেলভিস, ডায়ামিটার অ্যান্ড ডাইমেনশন, ইসকিয়াল স্পাইন অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তাহলে এফসিপিএস পার্ট 1 এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশে আমরা এন্ট্রি নিচ্ছি এখন। সেই কোশ্চেনটা যে জায়গা থেকে কোশ্চেন আসে, জুলাই 2022-এ যেখান থেকে কোশ্চেন এসেছিল সেই অংশটুকু আমি আপনাদেরকে এই মুহূর্তে পড়াচ্ছি। দিস ইজ পেলভিক ইনলেট। তাহলে পেলভিক ইনলেট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারিটা দেয়া আছে, দিস ইজ পেলভিক ইনলেট। পরীক্ষার কোশ্চেন আসে বাউন্ডারি অফ দ্য পেলভিক ইনলেট। বিগত পরপর 2টা সেশনে একদম সাইমালটেনিয়াসলি কোশ্চেন চলে এসেছে, একবার ইনলেটের বাউন্ডারি আর একবার আউটলেটের বাউন্ডারি। এই কারণে আপনাদেরকে এই জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রে খুব ভালোভাবে নলেজ রাখতে হবে। তাহলে চলে আসি, আমরা যদি খেয়াল করি, দিস ইজ স্যাক্রাল প্রমন্টরি। আপনারা আমার এই ক্ষেত্রে আমার এই পেলভিসটার দিকে তাকান, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দিস ইজ স্যাক্রাল প্রমন্টরি, দেখা যাচ্ছে? দিস ইজ স্যাক্রাল প্রমন্টরি। স্যাক্রাল প্রমন্টরির পাশে যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ এলা অফ দ্য স্যাক্রাম। তারপরে যে জয়েন্টটা আছে, দিস ইজ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। তারপরে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, দিস ইজ ইলিওপেকটিনিয়াল লাইন। তারপরে যে এমিনেন্স দেখা যাচ্ছে, দিস ইজ ইলিওপেকটিনিয়াল এমিনেন্স। দিস ইজ ইলিওপেকটিনিয়াল এমিনেন্স। তার পরবর্তী যে জায়গা, এই জায়গাটুকুকে আমরা বলছি পেকটিনিয়াল লাইন। এই জায়গাটুকুকে বলছি পেকটিনিয়াল লাইন। সবশেষে টিউবারকল, pubic tubercle, pubic crest and upper border of the pubic symphysis, upper border of the pubic symphysis। তাহলে আমি চলে আসি, আবারও বলছি, স্যাক্রাল প্রমন্টরি, এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, ইলিওপেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, তারপরে পেকটিনিয়াল লাইন, টিউবারকল, ক্রেস্ট, আপার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। ছবিটার দিকে খেয়াল করেন, স্যাক্রাল প্রমন্টরি, এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, ইলিওপেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিনিয়াল লাইন, টিউবারকল, ক্রেস্ট অ্যান্ড আপার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। তাহলে এই সবটুকু জিনিস মিলে তৈরি হচ্ছে আমাদের কি? পেলভিক ইনলেট। পিভিসের এই জায়গাটুকু নিয়ে সবসময় গন্ডগোল বেঁধে যায়, সেজন্য একটু আপনাদেরকে মনে করিয়ে দেই। তাহলে পিভিসের এই অংশে যখন আমরা আসলাম, পিভিসের এখানে উপরের দিকে যে র্যামাসটা থাকলো এটাকে আমরা বলবো সুপিরিয়র পিউবিক র্যামাই, নিচের দিকে যে থাকবে তার নাম ইনফিরিয়র পিউবিক র্যামাই। দিস ইজ সুপিরিয়র পিউবিক র্যামাই অ্যান্ড দিস ইজ ইনফিরিয়র পিউবিক র্যামাই। সুপিরিয়র পিউবিক র্যামাই সামনের দিকে যে টিউবারকলটা তৈরি করছে এটাকে আমরা বলি পিউবিক টিউবারকল। এটাকেই আমরা বলি, উপরের দিকে দেখেন মার্কিং করা আছে, দিস ইজ পিউবিক টিউবারকল। তার পরবর্তী যে পোর্শন, দিস ইজ পিউবিক ক্রেস্ট অ্যান্ড দিস ইজ আপার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। তার উপরে একটা চমৎকার লিগামেন্ট আছে যেটাকে আমরা সুপিরিয়রলি থাকি বিধায় বলি সুপিরিয়র পিউবিক লিগামেন্ট অ্যান্ড দিস ইজ ইনফিরিয়র পিউবিক লিগামেন্ট। এই যে আমাদের পিউবিক সিম্ফাইসিস, তার অরিকুলার সারফেস হায়ালিন কার্টিলেজ দিয়ে থাকে এবং মাঝখানে একটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস ডিস্ক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যদি এই অংশটুকু নিয়ে একটু ধারণা ক্লিয়ার করি, আপনাদের জন্য একটা কুইজ। সেই কুইজের এখানে আপনারা আমাকে বলেন, হোয়াট ইজ দিস? এক্স্যাক্টলি দিস ইজ স্যাক্রাল প্রমন্টরি। এখন যদি বলি এটা কি? এলা অফ দ্য স্যাক্রাম, দিস ইজ ইলিওপেকটিনিয়াল লাইন, দিস ইজ ইলিওপিউবিক এমিনেন্স, দিস ইজ পেকটিনিয়াল লাইন এবং পিউবিক টিউবারকল দেখা যাচ্ছে, ক্রেস্ট এবং আপার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। দিস ইজ অল অ্যাবাউট পেলভিক ইনলেট অ্যান্ড পেলভিক ইনলেটের বাউন্ডারি। তাহলে আমরা এতক্ষণ ধরে শিখলাম যে একটা এফসিপিএস এর একটা কোশ্চেন যেখান থেকে আসে এবং অলরেডি এসেছিল 2022-এর জুলাইয়ে, পেলভিক ইনলেটের বাউন্ডারি শিখলাম। পেলভিক আউটলেটের বাউন্ডারি বলেছিলাম যে তারপরেই পরীক্ষাতে চলে এসেছে,
তাহলে সিবিএস পার্ট 1 এর ক্ষেত্রে পেলভিক আউটলেটের বাউন্ডারি যখন আমরা পড়বো তার আগে দেখি জুলাই 2021-এ পেলভিক আউটলেটের কোশ্চেনটা ছিল। তাহলে পেলভিক আউটলেটের বাউন্ডারিটা আমরা একটু শিখি। দিস ইজ দ্য ডায়মন্ড শেপ স্পেস হুইচ ক্রিয়েট পেলভিক আউটলেট। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল বাউন্ডারি অফ দ্য পেলভিক আউটলেট। তাহলে আমরা ইন ফ্রন্টে যদি তাকাই অ্যান্টেরিয়রলি কি দেখতে পাচ্ছি, আপনারা যদি আমার পেলভিসটার দিকে খেয়াল করেন তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমি বলবো পেলভিক আউটলেট। তাহলে একদম সামনের দিকে কি দেখা যাচ্ছে, সামনের দিকে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। দিস ইজ লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। পেছনে কি আছে, পেছনে আছে টিপ অফ দ্য কক্সিস। কি আছে, টিপ অফ দ্য কক্সিস। সামনের দিকে আমরা একটা বনি বাউন্ডারি পাচ্ছি, সেই বনি বাউন্ডারিটা কি, তাহলে দিস ইজ ইনফিরিয়র পিউবিক র্যামাই। তাহলে এটাই কি থাকবে, আমাদের ইনফিরিয়র পিউবিক র্যামাস থাকবে। এবং পেছন দিকে কি হবে, এই যে ইসকিয়াল টিউবারোসিটি এর সাথে স্যাক্রামের একটা কানেকশন থাকে, তাহলে স্যাক্রো আর কি থাকলো, ইসকিয়াল টিউবারোসিটি। এটাকে আমরা কি বলবো, স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট। তাহলে পেছন দিকে যে একটা লিগামেন্টের সাপোর্ট থাকবে, দিস ইজ স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট। তাহলে এই সব কিছু মিলে পেলভিক আউটলেটের বাউন্ডারিটা তৈরি হবে। তাহলে আমরা এই ছবিটাতে দেখলে আরো বেশি আমাদের কনফিউশনের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি আমরা কোথায় পাচ্ছি, অ্যান্টেরিয়র বাউন্ডারি যদি আমরা খেয়াল করি তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি আমরা বলবো লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। দিস ইজ লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। পেছন দিকে যদি আসি তাহলে আমরা টিপ অফ দ্য কক্সিস। অ্যান্টারোল্যাটারালি, ল্যাটারাল পোরশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই। সামনের দিকে যে আছে তার নাম অ্যান্টারোল্যাটারালি, পেছন দিকে যে আছে তার নাম পোস্টারোল্যাটারালি। তাহলে অ্যান্টারোল্যাটারালি আমি কি পাবো, কনজয়েন্ট ইস্কিও পিউবিক র্যামাই। কি বলছি, কনজয়েন্ট ইস্কিও পিউবিক র্যামাই। পোস্টারোল্যাটারালি কি আছে, স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট, স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট। তাহলে আমাদের পেলভিক আউটলেটের বাউন্ডারিটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আসি ইনলেট এবং আউটলেট। তাহলে আমরা এতক্ষণ ধরে ইনলেটের বাউন্ডারি শিখলাম এবং এখন এই মুহূর্তে আমরা আউটলেট শিখলাম। তাহলে ইনলেট এবং আউটলেট দুইটাই আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টারের টপিকস। আমি আজকে আবারও বলছি, রিপিট করছি যে আপনাদের জন্য যে এই শীটটা ইনফিনিটি স্টার এবং ইনফিনিটি স্টার, ইচ অ্যান্ড এভরি টপিকস পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দিয়ে যাওয়ার মতো একটা চ্যাপ্টার হচ্ছে পেলভিস পেরিনিয়াম, গাইনি অ্যানাটমি, এমব্রায়োলজি। এই তিনটা চ্যাপ্টার থেকে খুব ভালো একটা দখল থাকতে হবে আপনাদের। এখন আসি পেলভিসের টাইপ কি কি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পেলভিক ইনলেটের বিভিন্ন ধরনের সাইজের উপরে ভিত্তি করে আমরা পেলভিসটাকে কয়েকটা ভাগে ভাগ করি। দিস ইজ গাইনিকয়েড, এছাড়া দিস ইজ ফিমেল টাইপ অফ পেলভিস। যদি মেল টাইপের মতো শেপ হয় সেটাকে আমরা বলবো অ্যান্ড্রয়েড পেলভিস। আর আমরা দেখতে পারি অ্যানথ্রোপয়েড এবং প্লাটিপ্লয়েড। তাহলে গাইনিকয়েড পেলভিসের এই শেপটা আপনারা ইনলেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রাউন্ড ইন শেপ। অ্যান্ড্রয়েড পেলভিসে কি দেখতে পাচ্ছি, হার্ট ইন শেপ। তার মানে কি, অ্যান্ড্রয়েড পেলভিসে অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার বেশি থাকে, অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার বেশি থাকে। গাইনিকয়েডের ট্রান্সভার্স ডায়ামিটার বেশি থাকে, যেই ডায়ামিটারে একটা ফিটাস এঙ্গেজড হয়। তাহলে এখানে ট্রান্সভার্স ডায়ামিটার বেশি, অ্যান্ড্রয়েডে অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার বেশি, যে কারণে হার্ট ইন শেপ হচ্ছে। অ্যানথ্রোপয়েডের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাচ্ছি স্যাজাইটালি ওভাল, প্লাটিপ্লয়েডে আমরা ট্রান্সভার্সলি ওভাল পাচ্ছি। এখন আমরা আসি সেই অংশটুকু আবারও দেখাচ্ছি, গাইনিকয়েড রাউন্ড শেপ, অ্যান্ড্রয়েড হার্ট শেপ এবং অ্যানথ্রোপয়েড অ্যান্ট্রোপোস্টেরিয়রলি ওভাল, প্লাটিপ্লয়েড ট্রান্সভার্সলি ওভাল। এখন এই যে অ্যানাটমিক্যাল ফিচার আমরা যদি আসি ডিফারেন্ট পেলভিসের ক্ষেত্রে কি কি বিষয়। গাইনিকয়েড পেলভিস ইউজুয়ালি 50% ক্ষেত্রে আমরা পাই, যেটাকে রাউন্ড শেপ বললাম, পেলভিক ইনলেট। এবং এইটার ক্ষেত্রে আউটলেটটা কি হবে, আউটলেটটা অনেক বেশি লার্জ হবে, ওয়াইড হবে। মনে রাখবেন আপনার গাইনিকয়েড পেলভিস, বা আমি যদি পেলভিসে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা অথবা পেলভিসের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যখন কথা বলবো, একটা বিষয় মাথায় থাকবে আপনার, যে এই পেলভিসতে আমাকে নর্মাল ডেলিভারি করতে হবে। তাহলে যেখানে যেখানে আমার ডায়ামিটার বড় করা দরকার সেখানে সেখানে করতে হবে। তাহলে একটা ফিটাস যখন এঙ্গেজড হয় সে ট্রান্সভার্স ডায়ামিটারে এঙ্গেজড হয়, এই কারণে আমাদের ইনলেটে ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি। সে যখন বের হবে আউটলেট দিয়ে তখন কি ঘটনা ঘটে, অ্যান্টেরো-পোস্টেরিয়রলি সে বের হয়। এই কারণে এই সময় অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটারটা বেশি এবং এই আউটলেট দিয়ে বাচ্চাটাকে বের যেহেতু হতে হবে, এই জন্য আউটলেটের এই অংশটুকু অনেক বেশি ওয়াইড থাকে। এখন আসি, তাহলে এই ধরনের ডায়ামিটারে বা এই ধরনের পেলভিসে নর্মাল ডেলিভারি খুব ভালো ইজিলি পসিবল উইদাউট এনি ডিফিকাল্টি।
যদি আসি অ্যান্ড্রয়েড, দ্যাট মিনস মেল টাইপ অফ দ্য পেলভিস, এখানে কি হবে, ইনলেটটা কি হবে, হার্ট ইন শেপ, যেখানে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারটা বেশি হবে। তাহলে আউটলেটের ক্ষেত্রে কি হবে, আউটলেটটা কি অত বেশি ওয়াইড হবে, কখনোই না, আউটলেটটা ন্যারো হবে। যদি অ্যান্ড্রয়েড টাইপ পেলভিসে এই ধরনের একটা ন্যারো আউটলেট হয়, তাহলে ডেলিভারি যদি হতে যায় তাহলে কি হবে, ডেলিভারি হতে গেলে পেরিনিয়াল ইনজুরি হবে, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে এই ধরনের আউটকাম বা এই ধরনের অ্যান্ড্রয়েড পেলভিসে আমরা কি পাই, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, এবং এই ক্ষেত্রে পেরিনিয়াল ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যান্থ্রোপার্ড পেলভিস যেটা আমাদের কি ছিল, আমাদের স্যাজাইটালি ওভাল ছিল, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সেই পেলভিসের ক্ষেত্রে ফেস টু পিভিস ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। তাহলে আপনাকে যদি আমি বলি কোন পেলভিসে ফেস টু পিভিস ডেলিভারি হয়, অ্যান্থ্রোপার্ড পেলভিস, আমি এই কোশ্চেনটা পাশে লিখে রাখেন, এই জায়গাটুকু স্ক্রিনশট দেন এবং লেখেন, এটা পরীক্ষার এসবিএতে আসে। ফেস টু পিভিস ডেলিভারির জন্য কোন পেলভিস কনসার্ন, দিস ইজ অ্যান্থ্রোপার্ড পেলভিস। প্লাটিপ্লার পেলভিসটা ইউজুয়ালি অত বেশি পাওয়া যায় না, দিস ইজ নট সো ইম্পর্টেন্ট ফর এফসিপিএস পার্ট 1। তাহলে যে কোনো পেলভিস যখন আমরা পড়তে যাব তখন আমাদের যেই জিনিসগুলো আসলে খেয়াল করতে হয়, তাহলে পেলভিসের ইনলেটের ডায়ামিটারটা কেমন, ইন্টার স্পাইনাস ইসিয়াল স্পাইন বরাবর যে ডায়ামিটার, ইন্টার স্পাইনাস ডায়ামিটারটুকু কত, এবং এই যে সবশেষে আমাদের পিউবিক সিম্ফাইসিসের যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার ক্ষেত্রে আমরা এটাকে বলি সাব পিউবিক অ্যাঙ্গেল, আমরা এভাবে ধরি সাব পিউবিক অ্যাঙ্গেলটা মেজার করি। তাহলে এইভাবে আমাদের সাব পিউবিক অ্যাঙ্গেলটা চলে আসে। তাহলে এই সাব পিউবিক অ্যাঙ্গেলটা কি হবে, আমরা যদি একটু জিজ্ঞাসা করি তাহলে আপনার নিশ্চয়ই মনে পড়ে যাবে যে গাইনিকয়েডে যেহেতু আমাদেরকে জায়গা বেশি তৈরি করতে হবে, তাহলে সাব পিউবিক অ্যাঙ্গেল ফিমেলের ক্ষেত্রে আমরা বেশি পাবো, যেটা 80 থেকে 85 অথবা 80 থেকে 90 ডিগ্রি। তাহলে গাইনিকয়েড এবং অ্যান্থ্রোপার্ড পেলভিসের পার্থক্য, চারটা পেলভিসের পার্থক্য আমাদেরকে পড়তে হয়। একটা পেলভিসের সম্পর্কে যদি ভালো করে জানি তাহলে গাইনিকয়েড পেলভিসের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা খুব ভালোভাবে জানবো, অ্যান্থ্রোপার্ড পেলভিস আমরা তার পরবর্তীতে ভালোভাবে জানবো, আর বাকি দুটা না পড়লেও আমাদের হবে। আমাদের জানতে হবে গাইনিকয়েড এবং অ্যান্ড্রয়েড, দ্যাট মিনস মেল এবং ফিমেল টাইপ পেলভিস সম্পর্কে জানতে হবে। আর একটা জিনিসই জানবো যে অ্যান্থ্রোপার্ড থেকে কি হয়, ফেস টু পিভিস ডেলিভারি হয়। দিস ইজ দ্য কোশ্চেন অফ এসবিএ ইন এফসিপিএস পার্ট 1। এখন আসি দুইটা কথা আমরা এখন এই মুহূর্তে শিখবো, কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট। আমরা যখন পড়বো তখন দেখবো পেলভিক সাইড ওয়াল নিয়ে কথা আসবে। হোয়াট ইজ পেলভিক সাইড ওয়াল, তাহলে এই যে একটা হিপ বোন, তার এই যে আমি মাঝখানে যে ডায়ামিটার টুকু নিয়ে কথা বললাম, ইলিওপেকটিনিয়াল লাইন, পেকটিনিয়াল লাইন, তাহলে এই জিনিসগুলো আসলে কি সাইড ওয়াল। তাহলে এই সাইড ওয়াল গুলা কাছে থাকবে কাদের এবং দূরে থাকবে কাদের। তাহলে আপনি একটু চোখ বন্ধ করে মনে করেন যে গাইনিকয়েড পেলভিসে আপু কি বলেছিল, ডায়ামিটার বেশি তৈরি করতে হবে। তাহলে আমাদের ডায়ামিটার বেশি তৈরি করতে গেলে কি করতে হবে, জিনিসগুলো দূরে থাকাই ভালো, যদি দূরে থাকে ভেতরে জায়গা আমি বেশি পাবো। তাহলে কনভার্জেন্ট শব্দের অর্থ কি, কনভার্জেন্ট শব্দের অর্থ কাছে আসা, কনভার্জেন্ট শব্দের অর্থ কি কাছে আসা। ডাইভার্জেন্ট শব্দের অর্থ কি দূরে যাওয়া, তাহলে ডাইভার্জেন্ট শব্দের অর্থ দূরে যাওয়া। তাহলে দূরে গেলে কি হবে, আমি একটা পেলভিসে জায়গা বেশি পাবো, নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব হবে। তাহলে ইন কেস অফ গাইনিকয়েড পেলভিস সাইড ওয়াল ডাইভার্জেন্ট থাকবে গাইনিকয়েড পেলভিসে, ইন কেস অফ মেল পেলভিস সাইড ওয়াল গুলা কনভার্জেন্ট থাকবে আমাদের মেল পেলভিসের ক্ষেত্রে। এখন আসি এফসিপিএস পার্ট 1 এর অ্যানাদার টপিকস। আমাদের এই টপিকসের নাম ইসকিয়াল স্পাইন। তাহলে হোয়াট ইজ ইসকিয়াল স্পাইন, তাহলে আমার এই পেলভিসের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এখানে আমি দুই জায়গাতে যে আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ ইসকিয়াল স্পাইন। যদি দেখতে না পান তাহলে পিকচারটার দিকে খেয়াল করেন, রেড মার্কিং করে আপনাদের সুবিধার জন্য দিয়েছি, দিস ইজ ইসকিয়াল স্পাইন। তাহলে ইসকিয়াল স্পাইন আসলে কি জিনিস, এই ইসকিয়াল স্পাইনের গুরুত্বটাই কোথায়, এটাই পরীক্ষার বিষয়। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন ওয়ার্ডে কাজ করতাম, আমরা পিভি এক্সামিনেশন করে এসে বলতাম মাইনাস স্টেশন, প্লাস স্টেশন। তাহলে হোয়াট ইজ মাইনাস এন্ড হোয়াট ইজ প্লাস। তাহলে ইন দা ইসকিয়াল স্পাইন এই বরাবর যদি আমাদের কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি জিরো স্টেশন। তাহলে at the level of ischial spine indicate 0, above the level of the ischial spine এটা কি ইন্ডিকেট করে, মাইনাস স্টেশন। আর ischial spine নিচে below the ischial spine indicate প্লাস স্টেশন। তাহলে এই যে পিকটাকে দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে কি দেয়া আছে যে ischial spine বরাবর 0 স্টেশন। তাহলে সেই পিকচিটা নিচের কথাটা খেয়াল করেন, I am at 0, আমি বর্তমানে কোথায় আছি, 0-তে আছি। from here ইটস অল পজিটিভ, তার মানে এখান থেকে সে যখন নিচের দিকে আসবে তখনই কেবলমাত্র পজিটিভ হবে।
তার মানে আমরা এখান থেকে যে ইনফরমেশনটা গ্যাদার করতে চাচ্ছি যে ইস্কিয়াল স্পাইন বরাবর 0 স্টেশন, তার উপরে মাইনাস স্টেশন, তার নিচে প্লাস স্টেশন। তাহলে ইস্কিয়াল স্পাইন দিয়ে আমি বুঝলাম 0 স্টেশন। এবং একটা বাচ্চা যখন এঙ্গেজড হয়, তাহলে এঙ্গেজড হওয়ার সময় কি হয়, তখন এখানে যে মাসলগুলা থাকে, বলেছিলাম না আপনাদেরকে যে আমাদের অর্গানগুলাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা মাস্কুলার পার্টিশন থাকে। দিস মাস্কুলার পার্টিশন ইজ কল্ড পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম। তাহলে এই মাসলগুলার যে কোনো মাসলের অরিজিন এবং ইনসারশন থাকে। এই মাসলগুলার অরিজিন কোথায় হবে? অ্যাট দ্য লেভেল অফ ইস্কিয়াল স্পাইন। তাহলে এই যে দেখতে পাচ্ছেন ইস্কিয়াল স্পাইন থেকে ইউজুয়ালি এই মাসলগুলার অরিজিন। তাহলে পেলভিক ফ্লোরের মাসলের অরিজিন কোথায়? ইস্কিয়াল স্পাইনে। দ্বিতীয় কথা, এই মাসলে যখন একটা ফিটাস টাচ করে তখন কি হয়? তখন হচ্ছে ইন্টারনাল রোটেশন অফ দ্য ফিটাল হেড হয়। তাহলে কি হবে? দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হতে যাচ্ছে তখন কি হলো? তখন বাচ্চাটা দেখেন আমাদের ইস্কিয়াল স্পাইন বরাবর চলে আসলো। তাহলে এই সময় 0 স্টেশন ছিল, এখান থেকে পেলভিক ফ্লোরের মাসলগুলো অরিজিন হয়েছিল এবং এই মাসলে টাচ করা মাত্রই বাম পাশের ছবিটাতে খেয়াল করেন বাচ্চার ইন্টারনাল রোটেশন অফ দ্য ফিটাল হেড হবে। এরপরে চলে আসি, আপনার তখন মনে হলো আমি এই বাচ্চাটাকে যে ডেলিভারি করতে চাই, আমি বাচ্চাটার পেইনলেস ডেলিভারি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? নার্ভ ব্লক দিতে হবে। কোন নার্ভ আমরা ব্লক দিব? পুডেন্টাল নার্ভ। তাহলে পুডেন্টাল নার্ভ কোথা থেকে আসলো বা ইস্কিয়াল স্পাইনের এখানে, তাকে আমরা ব্লক দিতে পারি। তাহলে স্যাক্রাল 2, 3, 4 এখান থেকে পুডেন্টাল নার্ভের অরিজিন হলো। তারপরে সেই গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে সে যখন আসলো at the level of ischial spine, এই পিকচারটাতে খেয়াল করেন, at the level of the ischial spine সে কিন্তু এই জায়গাটাতে ক্রস করে। তাহলে দিস ইজ দ্য বনি ল্যান্ডমার্ক ফর পুডেন্টাল ব্লক। তাহলে আমরা যখন পুডেন্টাল ব্লক দিতে চাই তখন আমরা এখানে প্রেস করে তারপরে কিন্তু আমরা পুডেন্টাল ব্লক দিতে পারি। তাহলে ইস্কিয়াল স্পাইনের আরেকটা ইম্পর্টেন্স পেলাম আমরা, ক্যান বি গিভেন পুডেন্টাল ব্লক হেয়ার। তাহলে এরপরে আমরা আসি যে আমরা যদি এই পিকচারটাতে খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই লেভেলে কে থাকে? ইস্কিয়াল স্পাইনের লেভেলে এক্সটার্নাল অস থাকে। দিস ইজ দ্য অ্যানাদার কোশ্চেন অফ এফসিবিএস পার্ট 1। তাহলে এই লেভেলে কে থাকে? ইস্কিয়াল স্পাইন থাকে। তাহলে দিস ইজ দ্য ওভারঅল ইম্পর্টেন্স অফ দ্য ইস্কিয়াল স্পাইন। আমি আপনাদেরকে ইস্কিয়াল স্পাইনের অ্যানাদার নামগুলো লিখে দিয়েছি। তাহলে অ্যানাদার নাম কি? আপনাদের আজকে শুরুতে মনে আছে যে আমি আপনাদেরকে বলেছিলাম এই যে ইন্টারস্পাইনাস ডায়ামিটার, দিস ইজ দ্য ন্যারোয়েস্ট ডায়ামিটার ইন দ্য পেলভিক ক্যাভিটি। তাহলে এটাকে আমরা বলতে পারি লেস্ট পেলভিক ডাইমেনশন। ডাইমেনশনের দিক থেকে সবচাইতে কম ডাইমেনশন হচ্ছে ইস্কিয়াল স্পাইন বরাবর। তাহলে দিস ইজ লেস্ট পেলভিক ডাইমেনশন। এখানে কি হয়? আমাদের যত মাসল ছিল পেলভিক ফ্লোরের মাসল ইস্কিয়াল স্পাইন থেকে অরিজিন হয়। তাহলে অরিজিন অফ দ্য পেলভিক ফ্লোর মাসল এখান থেকেই হবে। এবং এই জায়গাতে বাচ্চা যখন টাচ করে তখন এখানে কি হয়? ডেলিভারি প্রসেস অলরেডি অনগোয়িং। তাহলে দিস ইজ অলসো কল্ড অবস্টেটিক্যাল আউটলেট। এবং এখানে আমরা ডেলিভারির সময় কি করতে পারি? পুডেন্টাল ব্লক দিতে পারি। দিস ইজ দ্য সাইট ফর পুডেন্টাল ব্লক। তাহলে এই ইনফরমেশনগুলো ইস্কিয়াল স্পাইন থেকে আমাদেরকে আত্মস্থ করতে হবে। সে কথাগুলো এখানে লেখা আছে। দিস ইজ অলসো কল্ড প্লেন অফ লেস অবস্টেটিক্যাল আউটলেট। আপনাকে যদি আমি পরীক্ষার হলে কোশ্চেন দেই রিগার্ডিং অবস্টেটিক্যাল আউটলেট বা রিগার্ডিং অবস্টেটিক আউটলেট, রিগার্ডিং প্লেন অফ লেস্ট পেলভিক ডাইমেনশন, রিগার্ডিং দ্য প্লেন অফ পেলভিক ফ্লোর, তাহলে আপনার মাথায় কি চলে আসবে? ইস্কিয়াল স্পাইনের কথা আপনি মাথার মধ্যে ভাসিয়ে নিয়ে চলে আসবেন যে আমাকে ইস্কিয়াল স্পাইন থেকে কোশ্চেন করা হচ্ছে। তাহলে সেই জিনিসটাই দেখেন, প্লেন অফ অবস্টেটিক্যাল আউটলেট, ইট ইজ দ্য প্লেন ফর লেস্ট পেলভিক ডাইমেনশন, ইট ইজ দ্য প্লেন অফ পেলভিক ফ্লোর, ইট ইজ দি হেড ইজ কনসিডার্ড এঙ্গেজড হেয়ার। এবং এখান থেকে কি ঘটনা ঘটে? প্লেন হোয়ার দ্য পেলভিক অ্যাক্সিস টার্নস ফরওয়ার্ড। তাহলে দিস ইজ দ্য পিকচার অফ ডিসি দত্ত। ডিসি দত্ত বইয়ের এই পিকচারটাই আপনারা পড়বেন যে অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য প্লেন অফ লেস্ট পেলভিক ডাইমেনশন ইনফিনিটি স্টারের টপিক্স। তাহলে ইট ইজ দ্য ন্যারোয়েস্ট প্লেন ইন দ্য পেলভিস। তাহলে এটা কি? সবচাইতে ন্যারোয়েস্ট প্লেন অফ দ্য পেলভিস। দি প্লেন corresponds আচ্ছা এখান থেকে আমরা বলি যে ইট ইজ দ্য প্লেস ফর অরিজিন অফ দ্য লিভেটর অ্যানাই মাসল। তাহলে এখানে কি? এখানে লিভেটর অ্যানাই মাসলের অরিজিন হচ্ছে। এবং বলেছিলাম এখানে কি হয়? বাচ্চার হেড টাচ করা মাত্র ইন্টারনাল রোটেশন হবে। ফরওয়ার্ড কার্ভের শুরুটা এখান থেকে হবে, বিগিনিং অফ দ্য ফরওয়ার্ড কার্ভ।
এখানে আমরা পুডেন্টাল নার্ভ ব্লক দিতে পারি। এই জায়গাটা ইন্ডিকেট করে স্টেশন 0 এবং এটা ইররেগুলারলি ওভাল। পরীক্ষাতে দিয়ে দিবে ফরওয়ার্ড কার্ভের এন্ডিং হয় এখান থেকে, খেয়াল রাখবেন এখান থেকে বিগিনিং হয়। জায়গাটা দেয়া থাকবে রেগুলারলি ওভাল, কি হবে আসলে ইররেগুলারলি ওভাল হবে। এখন আমরা জানুয়ারি 2021-এর একটা কোশ্চেন একটু যদি খেয়াল করি, স্ট্রাকচার প্রেজেন্ট এট দ্য লেভেল অফ দ্য স্কেল স্পাইন। স্ট্রাকচার প্রেজেন্ট এট দ্য লেভেল অফ দ্য স্কেল স্পাইন, আপনি অনেক কিছু পড়েছেন, তার মধ্যে একটাই অ্যান্সার ছিল এক্সটার্নাল অস এবং অ্যাসোসিয়েটেড আরো স্টেম ছিল, মেইনলি অ্যান্সারটা কি হবে এক্সটার্নাল অস। এখন আসি এফসিপিএস পার্ট 1 এর আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে, দিস ইজ পেলভিক জয়েন্ট। পেলভিক জয়েন্টের মধ্যে কয় ধরনের জয়েন্ট আছে অলরেডি আমি ডিসক্রাইব করেছি। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্কিং দা, দিস ইজ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। দিস ইজ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, যেখানে কি হয় আমাদের স্যাক্রামের একটা পোর্শন, অরিকুলার একটা পার্ট এবং আমাদের হিপ জয়েন্টের যে আইলিয়াম তার একটা পার্ট, দুইটা পার্ট এসে একসাথে ইউনাইট হয়। এখানে এটাকে বলা হয় প্লেন টাইপ অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে ক্যাপসুল থাকে এবং সাইনোভিয়াল ক্যাভিটি থাকে। তাহলে এই মিলে আমাদের এই সাইনোভিয়াল জয়েন্টটা তৈরি হচ্ছে এবং এর সামনের দিকে কিছু লিগামেন্ট থাকে যেটাকে আমরা বলি ভেন্ট্রাল স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট, পেছন দিকে যে থাকে তার নাম ডরসাল স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট, মাঝামাঝি জায়গায় থাকে ইন্টারোশিয়াস স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট। এই লিগামেন্টগুলা এবং ইটসেলফ জয়েন্টগুলা এরা কি হয় রিল্যাক্স হয়ে যায় ডিউরিং দা ডেলিভারি। যখন ডেলিভারি হচ্ছে তখন 5 থেকে 10 মিলিমিটার বোনসগুলা সেপারেট হয়ে যাবে, লিগামেন্টগুলা রিল্যাক্স হয়ে যাবে ডিউ টু হরমোন প্রোজেস্টেরন এন্ড রিল্যাক্সিন। তাহলে আবারও বলছি, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিনের কারণে দে আর রিল্যাক্স। তখন রিল্যাক্স হয়ে গেলে কি হবে, লিগামেন্ট রিল্যাক্স, জয়েন্ট সেপারেটেড, ডেলিভারি ইজিলি পসিবল এবং এই জয়েন্টের একটা স্লাইডিং, গ্লাইডিং এবং রোটেটরি মুভমেন্ট হয়। কি ধরনের মুভমেন্ট? রোটেটরি মুভমেন্ট এই জয়েন্টের হচ্ছে। এখন আসি মিড লাইনের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলোর নাম আমরা কি বলবো? এই জয়েন্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন পিউবিক সিম্ফাইসিস। তাহলে দুই পাশ থেকে দুইটা হিপ বোন আসলো, তাহলে এই যে ইউনাইট হলো, দিস ইজ পিউবিক সিম্ফাইসিস। ইন বিটুইন দেম সেখানে ফাইব্রো কার্টিলেজিনিয়াস ডিস্ক আছে। পেছন দিকে কে আছে? স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। মিড লাইনের জয়েন্টগুলো ইউজুয়ালি সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তারপরে আমরা আসি, তাহলে এই জয়েন্ট একবার পরীক্ষাতে কোশ্চেন এসেছিল স্যাক্রোআইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে কে যায়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, নাম্বার 4, 5 যে স্পাইনাল নার্ভ আছে তারা কিন্তু এই যে সামনে দিয়ে 4 আর 5, ঠিক আছে, 4 আর 5 এরা এই সামনে দিয়ে কিন্তু স্যাক্রোআইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে যায়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা পড়ব, ফিমেল ভার্সেস মেল পেলভিস। পরীক্ষাতে আসে গাইনিকয়েড, ফিমেল পেলভিসের আরেক নাম কি? গাইনিকয়েড পেলভিস। তাহলে গাইনিকয়েড পেলভিসের ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষার একটা এমসিকিউর জায়গা। এখান থেকে এসবি আসে না, এখান থেকে আসে এমসিকিউ। তাহলে অ্যানাটমি অফ দ্য পেলভিস আমরা যদি ফিমেল এবং মেল পেলভিস এক নজরে একটু খেয়াল করি, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন ফিমেল পেলভিস কতখানি হোয়াইট, অপরদিকে মেল পেলভিস অতখানি কিন্তু ওয়াইড না, এটা কিন্তু বেশ খানিকটা ন্যারো আছে। তাহলে আমি আবারও দেখাচ্ছি মেল এন্ড ফিমেল পেলভিস, দিস ইজ ফিমেল পেলভিস, দিস ইজ ফিমেল পেলভিস এন্ড অপরদিকে অন দ্য লেফট সাইড দিস ইজ মেল পেলভিস। তাহলে এই যে দেখেন ডায়ামিটার যদি আসি হিপ জয়েন্ট বরাবর, ইন দ্য ফিমেল পেলভিস এটা কিন্তু বড়। যদি আসি পেলভিক ইনলেট, তাহলে দেখেন ট্রান্সভার্স ডায়ামিটারটা বড়। যদি আমি আসি এই যে আমাদের এই জায়গাটাতে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি? এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমরা বেশি পাচ্ছি আদার দ্যান মেল পেলভিস। তাহলে আমরা আসি এইটুকুর পরবর্তীতে ফিমেল অ্যান্ড মেল পেলভিসের ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা কথা যদি আমরা একটু গ্যাদার করি। বাম পাশে আমরা ফিমেল পেলভিস দেখতে পাচ্ছি, স্যাক্রাম, স্যাক্রামটার ক্ষেত্রে যদি দেখেন স্যাক্রাল প্রমন্টরি যেটা আছে এটা কিন্তু ভেতর দিকে এতখানি কার্ভ না, মানে এটা লেস প্রজেক্টিং। মেল পেলভিসের ক্ষেত্রে স্যাক্রাল প্রমন্টরি মোর প্রজেক্টিং থাকে। তাহলে আমাদের কি হতে হবে? আমাদের পেলভিসের পেছন যে অংশটুকু, এই অংশ একটা বাচ্চা ভেতরে ঢুকছে, যদি এরকম প্রজেক্ট করা থাকতো তাহলে এখানে ঢুকতে সে আটকে যেত। তাহলে এই জন্য আমাদের স্যাক্রাল প্রমন্টরিটা ইউজুয়ালি লেস প্রজেক্টিং। আমি যদি কক্সিসের ক্ষেত্রে আসি, কক্সিসের ভেতরের দিকটাও যদি এরকম কার্ভ থাকতো তাহলে দেখা যেত বাচ্চাটা এখানে আটকে গেছে, তাহলে এখানে অবস্ট্রাক্টেড লেবার হতে পারতো। এই জন্য কক্সিসটাও কি হবে? ইউজুয়ালি স্ট্রেইট হবে, ঠিক আছে। স্যাক্রামের ভেতরটা স্ট্রেইট থাকবে, কক্সিসটা স্ট্রেইট থাকবে। তাহলে শুরুর দিকে আসেন, স্যাক্রাল প্রমন্টরিটা লেস প্রজেক্টিং,
স্যাক্রামের ভেতরের জায়গাটা অত বেশি কার্ভ না, এবং একই সাথে কক্সিসটাও স্ট্রেইট হবে। এখন আসেন সাইডে, তাহলে আমাদের বেশি জায়গা দিতে গেলে অ্যালা অফ দ্য স্যাক্রামের এই জায়গাগুলো বেশি ওয়াইড হতে হবে। তাহলে স্যাক্রামটা ইউজুয়ালি এইদিকে ওয়াইড হবে এবং লঙ্গিচুডিনালি সে কি হবে, শর্ট হবে। তাহলে আমার জায়গা যদি এদিকে অল্প হয় তাহলে ইজি ডেলিভারি হবে, জায়গা যদি এদিকে বেশি পাই তাহলে আমি বেশি স্পেস পাবো, আমার জন্য ফিটাসটা অ্যাকোমোডেট করতে সুবিধা হবে। তাহলে মেইন যে বিষয়, তাহলে আমাদের কি হবে, সাইডের দিক থেকে জায়গা ওয়াইড হবে, উপর নিচে জায়গাটা কি হবে, শর্ট হবে। তাহলে ইন দ্য ফিমেল পেলভিস স্যাক্রাম ইউজুয়ালি ওয়াইড, খেয়াল করেন স্যাক্রাম ইউজুয়ালি ওয়াইড এবং কি হচ্ছে, শর্ট হচ্ছে। আর কি, এই যে আমাদের পিউবিক আর্চ, দিস ইজ পিউবিক আর্চ মানে ইনফিরিয়র পিউবিক র্যামাস যেটা, সেটাকে আমরা ইউজুয়ালি পিউবিক আর্চ বলছি। তাহলে এই যে আমাদের অ্যাঙ্গেল অফ দ্য পিউবিক আর্চ, অথবা এটাকে আমরা বলতে পারি সাব পিউবিক অ্যাঙ্গেল, দিস ইজ ওয়াইডার দ্যান মেল। কত হচ্ছে, 80 থেকে 85 অথবা 90 ডিগ্রি। স্যাক্রাল প্রমোটরির কথা বলেছি, দিস ইজ লেস প্রজেক্টিং। তাহলে ফিমেল ভার্সেস মেল পেলভিস নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এক কথায় যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এই যে পেলভিসটা আমি বারবার করে আপনাদের সামনে এইভাবে উঁচু করে ধরছি, এটা কিভাবে সম্ভব, কারণ বোনসটা হালকা। তাহলে এই ফিমেল পেলভিসের ক্ষেত্রে কি হবে, দি বোনস আর লাইটার অ্যান্ড থিনার, দি বোনস আর লাইটার অ্যান্ড থিনার। এরপরে আমি চলে আসি ইলিয়ামের দিকে, একটু নজর দেই। ইলিয়ামের এই যে জায়গাটা, দিস ইজ কল্ড ইলিয়াক ফসা। তাহলে ইলিয়াক ফসাটা কেমন হবে, ইলিয়াক ফসাটা শ্যালো হবে। এরপরে আমরা যদি চলে আসি ইনলেট, তাহলে ইনলেটের ক্ষেত্রে কি বলেছিলাম, ইনলেটটাও আমাদের কি, ইনলেটের শেপটা হবে রাউন্ড ইন শেপ, ট্রান্সভার্স ডায়ামিটার বেশি হবে। এখন আসেন ক্যাভিটি, তাহলে ক্যাভিটি কি হবে, ক্যাভিটিতে অনেক বেশি জায়গা থাকতে হবে, তাহলে ক্যাভিটিটা ওয়াইড হবে। ক্যাভিটি কেমন হবে, ওয়াইড হবে। এবং উপর নিচের ক্ষেত্রে যদি আসি, জায়গাটা শ্যালো হবে। তাহলে ক্যাভিটি এই দিকে বড়, উপর নিচে ছোট, তাহলে ক্যাভিটিটা ওয়াইড হবে এবং শ্যালো হবে। বাচ্চাটা ঢুকলো, ঢোকার পরে বের হতে হবে, তাহলে আউটলেটটা কম্পারেটিভলি লার্জ হতে হবে। আউটলেটটা কেমন হবে, কম্পারেটিভলি লার্জ হবে। এবং এই লার্জের জন্য হেল্প করবে যে জায়গাটা, দিস ইজ সাবপিউবিক অ্যাঙ্গেল। তাহলে এই সাবপিউবিক অ্যাঙ্গেলটা আমরা একটু আগে দেখে আসলাম, কত হবে, 80 থেকে 85 ডিগ্রি হবে। এখন আসেন ইনফিরিয়র পিউবিক র্যামাস, তাহলে এই যে আমাদের র্যামাসটা ছিল, র্যামাসটা কি হবে, বাইরের দিকে থাকবে, ইনভার্টেড থাকবে অথবা আউটটার্ন থাকবে। এখন আসেন এই যে ইসকিয়াল স্পাইন, যদি ইসকিয়াল স্পাইন ভেতর দিকে এরকম ভেতরের দিকে বেশি ঢুকে থাকে, ভেতরের দিকে ঢুকে থাকলে কি হতো, বাচ্চা আটকে যেত, বাচ্চার হেড ইনজুরি হতো। এই জন্য ইসকিয়াল স্পাইনগুলো কি হবে, ইসকিয়াল স্পাইনগুলো ইনভার্টেড অ্যান্ড আউটটার্ন থাকবে। কক্সিসটা কি হবে, কক্সিস এবং স্যাক্রামের ক্ষেত্রে যদি আসি, আবারও এইরকম আমার হাতের কথা মনে রাখেন, স্যাক্রাল প্রমোটরিটা লেস প্রজেক্টিং, স্যাক্রামটা কি হচ্ছে, ওয়াইড হচ্ছে, শর্টার হচ্ছে, এবং ক্যাভিটির জায়গাটা স্ট্রেইট থাকবে এবং কক্সিসটাও স্ট্রেইট থাকবে। তাহলে কক্সিস ইজ মোর ফ্লেক্সিবল অ্যান্ড স্ট্রেইটার। অপর দিকে আসি, আমরা র্যামাসের কথা বলেছিলাম ইভার্টেড, ইসকিয়াল টিউবারোসিটি অলসো মোর ইভার্টেড। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফিমেল পেলভিস। তাহলে আমি আবারও বলি, আলাদা আলাদা করে পড়বেন। প্রথমেই বোনসটাকে মনে করেন ধরলাম, তাহলে এটাকে যে উঁচু করছি, বোনসটা লাইটার অ্যান্ড থিনার। এখন চলে আসেন এর পরবর্তী কথায়, যে আমাদের ইলিয়াক ফসা, ইলিয়াক ফসাটা শ্যালো। ইনলেটটার ক্ষেত্রে কি হচ্ছে, ট্রান্সভার্স ডায়ামিটার বেশি। ক্যাভিটিতে বাচ্চাটা ঢুকলো, ক্যাভিটিটা ওয়াইড হবে এবং কি হবে, শ্যালো হবে, দ্রুত ডেলিভারি হতে হবে। চলে আসে আউটলেট, আউটলেটটা লার্জ হতে হবে। এই আউটলেট লার্জ করতে কে হেল্প করেছে, সাবপিউবিক অ্যাঙ্গেল, ইনফিরিয়র পিউবিক র্যামাস হুইচ ইজ ইভার্টেড, ইসকিয়াল টিউবারোসিটি অলসো মোর ইভার্টেড, ইসকিয়াল স্পাইন আউটটার্ন থাকবে। সব শেষে চলে আসবো কক্সিসে, কক্সিস এবং স্যাক্রামে। স্যাক্রামের প্রজেকশনটা স্যাক্রাল প্রমোটরি লেস প্রজেক্টিং এবং স্যাক্রামটা ওয়াইড হবে, আর কি হবে, স্মলার হবে, সাইজে স্মলার এবং ওয়াইডার। আর কি ঘটনা, কক্সিসটা মোর স্ট্রেইটার অ্যান্ড ফ্লেক্সিবল। তাহলে এই ঘটনাগুলা ফিমেল পেলভিসে হবে। তাহলে দেখেন এই যে একটা তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি, এই অ্যারো চিহ্ন ইন্ডিকেট যে বাচ্চাকে নর্মাল ডেলিভারি করতে হবে যে কোনো ভাবে। তাহলে দেখেন ক্যাভিটি কতখানি এনলার্জ, আপনার এই দিকে আমাদের ইনফিরিয়র পিউবিক র্যামাসটা ইভার্টেড হয়ে আছে, এরকম কয়েকটা বিষয়। ডান পাশে দেখেন ফিমেলের একটা চিহ্ন আমরা মার্কিং দিয়েছি, তাহলে ওপেনিংটা কি হবে, লার্জার হবে, যেন অবস্ট্রাকশন না হয়,
পিউবিক আর্চটা দেখবেন ইউ শেপ অথবা বেশি এনলার্জ হবে আদার দ্যান মেল। এখন আসি আমরা আরেকটা কিছু আমরা এখান থেকে বলি, আপনাদেরকে স্যাক্রোসায়াটিক নস দেখিয়েছিলাম, তাহলে দিস ইজ মেল স্যাক্রোসায়াটিক নস অ্যান্ড দিস ইজ ফিমেল স্যাক্রোসায়াটিক নস। আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের ফিমেলের ক্ষেত্রে জায়গাটা কেমন হচ্ছে এটা সহজে অনুমান করা যাচ্ছে। যদি আসি অ্যাসিটাবুলার ক্যাভিটি, তাহলে ফিমেলের ক্ষেত্রে অ্যাসিটাবুলার ক্যাভিটিটা কেমন হবে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু একটু স্মল হবে। এবং আসি সাবপিউবিক অ্যাঙ্গেলটা ফিমেলে আমরা বেশি পাবো, 80 থেকে 85 ডিগ্রি পাবো মেলের তুলনায়। তাহলে এগুলো ছিল। পাশাপাশি আরেকটা আসি অবট্রুয়েটর ফোরামেন। তাহলে ফিমেলের ক্ষেত্রে অবট্রুয়েটর ফোরামেনটা কেমন হবে, দিস ইজ দ্য অন দ্য রাইট সাইড। আপনারা যদি দেখেন দিস অবট্রুয়েটর ফোরামেন ইজ ট্রায়াঙ্গুলার, তাহলে ফিমেলের ক্ষেত্রে অবট্রুয়েটর ফোরামেনটা আমরা ট্রায়াঙ্গুলার পাবো মেলের তুলনায়, মেলে হবে ওভাল টাইপ। তাহলে কম্প্যারিজন বিটুইন মেল অ্যান্ড ফিমেল পেলভিস আমরা যেভাবে আলোচনা করি না কেন, আশা করছি আপনাদের আর কঠিন মনে হবে না। আমরা চলুন একটা কোশ্চেন সলভ করে ফেলি। জানুয়ারি 2021 এবং জানুয়ারি 18-তে আমরা দেখেছিলাম কোশ্চেন এসেছিল গাইনিকয়েড পেলভিস থেকে। তাহলে লাস্ট জানুয়ারি 2021-এ ক্রাইটেরিয়া অফ দ্য গাইনিকয়েড পেলভিস থেকে একটা কোশ্চেন এসেছে। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে গাইনিকয়েড পেলভিসে ইনলেট মেইনলি হার্ট শেপ। কি হবে বলেন তো, ইনলেটটা কেমন? গাইনিকয়েড পেলভিসে আমরা ইনলেট জানি ওভাল শেপ হবে, ওভাল না রাউন্ড শেপ হবে। আর হার্ট শেপ কাদের ক্ষেত্রে হবে? আমরা হার্ট শেপ পেয়েছিলাম মেল পেলভিসের ক্ষেত্রে। সাবপিউবিক অ্যাঙ্গেল 80 থেকে 90 ডিগ্রি, দিস ইজ ট্রু। কমন মেল টাইপ অফ দ্য পেলভিস। গাইনিকয়েড পেলভিস কি মেল টাইপ পেলভিস? এক্স্যাক্টলি না, দিস ইজ ফিমেল টাইপ পেলভিস। মেল টাইপ পেলভিস কোনটা ছিল? অ্যান্ড্রয়েড পেলভিস। এবং গাইনিকয়েড পেলভিস হ্যাজ গ্রেটার পেলভিক আউটলেট, দিস ইজ ট্রু। Transverse diameter is greater than the anteroposterior diameter, this is also true. তাহলে আমরা এই গাইনিকয়েড পেলভিস থেকে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটাকে যদি আমরা একটা সামারি করি, তাহলে দেখেন আপনার কিন্তু 5টা স্টেমই আশা করছি কমন চলে এসেছে। আরেকটা কোশ্চেন নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো। আমরা শুরুতেই বলেছিলাম পেলভিক ইনলেট থেকে একটা কোশ্চেন আসে, আউটলেট থেকে কোশ্চেন আসে, গাইনিকয়েড পেলভিসের ক্রাইটেরিয়া থেকে কোশ্চেন আসে। তাহলে পেলভিক আউটলেটের বাউন্ডারি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখেন, পেলভিক আউটলেটের একটা কোশ্চেন ছিল যে কি কি দিয়ে তৈরি হচ্ছে। পিউবিক সিম্ফাইসিস, আপনারা জানেন লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস তৈরি করে কিন্তু পেলভিক আউটলেট। তাহলে অ্যান্টেরিয়রলি কি ছিল? লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, দিলেন ট্রু। এখন আসেন ল্যাটারালি ফর্ম বাই স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আমরা কি পেয়েছিলাম? পোস্টেরিয়র ল্যাটারালি কে আছে? স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। সুতরাং 2 নাম্বার অ্যান্সারটা ফলস, বাট 3 নাম্বার স্টেমটা কিন্তু ট্রু। এখন আসি 4 নাম্বারে ইসকিয়াল টিউবারসিটি, ইট ইজ ট্রু? কখনোই না। এবং 5 নাম্বারে যেটা ছিল পোস্টেরিয়রলি বাই কক্সিস, তাহলে আমরা জানি অ্যান্টেরিয়রলি পিউবিক সিম্ফাইসিস, পোস্টেরিয়রলি টিপ অফ দ্য কক্সিস, সুতরাং এই দুইটা ট্রু। অ্যান্টেরোল্যাটারালি কনজয়েন্ট ইসকিওপিউবিক রামাই, পোস্টেরোল্যাটারালি স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। তাহলে এই 4টা কথা মনে রাখলেই কিন্তু আপনার এই কোশ্চেনটা অ্যান্সার করা একদম ইজি। আশা করছি কারোরই ভুল হওয়ার কথা না। এফসিএস পার্ট 1 এর আরেকটা কোশ্চেন আপনাদেরকে দেখাচ্ছি, হুইচ পেলভিস ইজ ইনভলভড ফেজ 2 পিবিএস ডেলিভারি। আমরা অ্যাকর্ডিং টু দ্য পেলভিক ইনলেট গাইনিকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড এবং প্লাটিপ্লয়েড 4 ধরনের পেলভিস আমরা পড়েছিলাম। তাহলে আমরা কোন পেলভিসের ক্ষেত্রে ফেজ 2 পিবিএস ডেলিভারি বলেছি? দিস ইজ অ্যানথ্রোপয়েড। তাহলে একটু নিচের দিকে যদি খেয়াল করেন, এই অ্যানথ্রোপয়েড পেলভিস ইজ রেসপন্সিবল ফর ফেজ 2 পিবিএস ডেলিভারি। এখন আসি আমরা যখন আজকে ফিটাল স্কালের ডায়ামিটার শিখেছিলাম, তাহলে আমাদেরকে কি শিখতে হবে? একই রকম ভাবে পেলভিক ডায়ামিটার সম্পর্কে শিখতে হবে। তাহলে পেলভিক ডায়ামিটার পড়া একদম সহজ। সেই সহজের অংশটুকু চিন্তা করবেন স্যাক্রাল প্রমন্টরি এবং আপার পার্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। তাহলে স্যাক্রাল প্রমন্টরি থেকে আপার পার্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত যদি একটা দাগ টানেন, তাহলে কি হবে? দিস ইজ অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার। যদি আমরা ইসকিয়াল টিউবারসিটি বরাবর দাগ টানি, তাহলে আমরা কি বলবো? এটা ট্রান্সভার্স ডায়ামিটার। স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইসকিয়াল টিউবারসিটি বরাবর দাগ টানলে দিস ইজ অবলিক ডায়ামিটার। অপরদিকে একইভাবে যদি পোস্টেরিয়রলি আসি পেলভিক আউটলেটের দিকে, আমাদের লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস টু টিপ অফ দ্য কক্সিস অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, ইসকিয়াল টিউবারসিটি যদি বরাবর দাগ টানি, দিস ইজ ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে এই ডায়ামিটারগুলোকে একসাথে করে যদি পড়তে যাই, আমরা ইনলেট, ক্যাভিটি, আউটলেট 3টাই পড়বো। প্রথমে ইনলেট, ভেতরের দিকে ঢুকলাম ক্যাভিটি, তার বাইরে আসলাম আউটলেট।
তাহলে এই তিনটার ক্ষেত্রে আমাদেরকে ডায়ামিটার কি কি পড়তে হয়? অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স এবং অবলিক ডায়ামিটার। এখন উপর থেকে নিচে আসেন, ঠিক আছে, তিনটাকে সাজান, ইনলেট, ক্যাভিটি, আউটলেট। এখন অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারের দিকে খেয়াল করেন, উপর থেকে নিচে আসবেন 11, 12, 13। কি বলেছি? 11, 12, 13। এখন আসেন ট্রান্সভার্স, নিচ থেকে উপরে যান, 12, 11, 12, 13, 11, 12, 13। অবলিকের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই 12। তাহলে আশা করছি যে এই অংশটুকু নিয়ে আর কঠিন লাগার কথা না। তাহলে আমাদের কি কি জিনিস আমরা পাচ্ছি? আমাদের পেলভিসের এই ডায়ামিটারের ক্ষেত্রে আমরা যদি একটু মনে করি, তাহলে আমাদের অংশটুকু চলে আসতেছে যে পেলভিক ইনলেট, ক্যাভিটি এবং আউটলেট। তাহলে তিনটা ডায়ামিটার শিখলাম, অ্যান্ট্রোপোস্টেরিয়র, ট্রান্সভার্স এবং অবলিক ডায়ামিটার। তাহলে ইনলেটের ক্ষেত্রে, ক্যাভিটির ক্ষেত্রে, আউটলেটের ক্ষেত্রে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার কি হবে? 11, 12, 13। উপর থেকে নিচে আসলাম। ট্রান্সভার্সের ক্ষেত্রে নিচ থেকে উপরে যাব, 11, 12, 13। এবং অবলিকের ক্ষেত্রে দুইটাই 12। এখন আপনাদের মনে আছে যে ইনলেটের ক্ষেত্রে বলেছিলাম বাচ্চার এঙ্গেজমেন্ট হবে কোন ডায়ামিটারে? ট্রান্সভার্স ডায়ামিটারে। কোন ডায়ামিটারে? ট্রান্সভার্স ডায়ামিটারে। তাহলে এই যে ট্রান্সভার্স ডায়ামিটার নিশ্চয়ই সবচাইতে বড় হতে হবে, দিস ইজ 13 সেন্টিমিটার। বের হবে কোন ডায়ামিটারে? অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারে। তাহলে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারে সবচেয়ে লার্জেস্ট ডায়ামিটার কত হবে? 13 সেন্টিমিটার। তাহলে ঢুকলাম 13 দিয়ে, বের হলাম 13 দিয়ে। তাহলে আপনাদের আরেকটা কথা এই মুহূর্তে মনে করিয়ে দিতে চাই আমি, তাহলে এই মুহূর্তে পেলভিক ডায়ামিটারের ক্ষেত্রে সর্বোচ্চ কত ডায়ামিটার পেয়েছি? 13 সেন্টিমিটার। অপরদিকে ফিটাল স্কেলে হাইয়েস্ট ডায়ামিটার কত ছিল? মেন্টোভার্টিক্যালের ক্ষেত্রে 14 সেন্টিমিটার। সেই সময় বলেছিলাম যে 14 সেন্টিমিটারের ডায়ামিটার 13 সেন্টিমিটার দিয়ে বের হওয়া পসিবল না। নিশ্চয়ই এখন এই মুহূর্তে কোরিলেট করতে পারছেন যে কেন মেন্টোভার্টিক্যালে এনভিডি পসিবল না। This is the important SBA for you. এখন আমরা চলে আসি পেলভিমেট্রি। হোয়াট ইজ পেলভিমেট্রি? আমরা যখন পারভাজাইনাল এক্সামিনেশন করি, উই ট্রাই টু রিচ দ্য স্যাক্রাল প্রমন্টরি। তাহলে দেখেন একজন পিভি করছে, সে চেষ্টা করছে স্যাক্রাল প্রমন্টরি পর্যন্ত যাওয়ার। তাহলে এই যে আমরা যে পেলভিক অ্যাডিকুয়েসি মাপি, ইজ দেয়ার নর্মাল ডেলিভারি পসিবল অর নট। তাহলে এই যে আমাদের মেজারমেন্টের যে জায়গা, দিস ইজ কল্ড পেলভিমেট্রি। দিস ইজ কল্ড পেলভিমেট্রি। এখানে আমরা কি দেখি? আসলে বিভিন্ন ধরনের কনজুগেট গুলা মেজার করি। তাহলে স্যাক্রাল প্রমন্টরি থেকে আমি আপার বর্ডার অফ দ্য পিবিক সিম্ফাইসিস পর্যন্ত যদি একটা দাগ টানি, তাহলে এই ডায়ামিটারটাকে বলবো অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার। স্যাক্রাল প্রমন্টরি থেকে খেয়াল করেন আমার একটা সমস্ত, আমার অল পয়েন্ট কোথায় থাকবে এই মুহূর্তে? স্যাক্রাল প্রমন্টরিতে। তাহলে এক মাথা স্যাক্রাল প্রমন্টরিতে, অপর প্রান্ত কোথায় আছে? আপার বর্ডার অফ দ্য পিবিক সিম্ফাইসিস। তাহলে যেই দাগটা দিলাম, দিস ইজ অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার অথবা ট্রু কনজুগেট অথবা কনজুগেট ভেরা। নিচে চলে আসি, আমরা স্যাক্রাল প্রমন্টরি থেকে লোয়ার বর্ডার অফ দ্য পিবিক সিম্ফাইসিস পর্যন্ত যদি একটা দাগ টানি, তাহলে এই ডায়ামিটারটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল কনজুগেট। কি বলবো? ডায়াগোনাল কনজুগেট। যদি আমাদের স্যাক্রাল প্রমন্টরি থেকে ইন বিটুইন যদি আমি পিবিক সিম্ফাইসিসের মাঝ বরাবর একটা দাগ টানি, তাহলে এটাকে আমি কি বলবো? অবস্টেটিক্যাল কনজুগেট। তাহলে আমরা কি কি শিখেছি? একদম পিবিক সিম্ফাইসিসের উপর পর্যন্ত চলে আসলে সেটাকে ট্রু কনজুগেট বলছি, এবং যদি আমি একদম নিচের দিকে চলে আসি, লোয়ার বর্ডার অফ দ্য পিবিক সিম্ফাইসিস, দিস ইজ ডায়াগোনাল কনজুগেট। ইন বিটুইন দেম যদি আমি একটা দাগ টানি, সেটাকে আমি অবস্টেটিক কনজুগেট বলবো। তাহলে কনজুগেট গুলোর আমাদের ডায়ামিটার গুলো মুখস্থ করতে হবে। এখন আসি পেলভিক ডাইমেনশন। তাহলে পেলভিক ডাইমেনশন নিয়ে অলরেডি আমি বলেছি আপনাদেরকে, যা শুধু এখানে একটু দেখানো, এই যে ইন্টার স্পাইন, ইসকিয়াল স্পাইন বরাবর যদি আমি একটা দাগ টানি, দিস ইজ দ্য লোয়েস্ট ডায়ামিটার ইন দ্য পেলভিক ক্যাভিটি। তাহলে পেলভিক ডাইমেনশনে সবচেয়ে কম ডায়ামিটার কোথায় পাই আমরা? আমরা ইন্টার স্পাইনাস বরাবর যে ডায়ামিটারটা পাই, দিস ইজ লেস্ট পেলভিক ডাইমেনশন, যেটার বিভিন্ন নামে আমরা একে অভিহিত করেছি এবং এদের ইম্পর্টেন্স গুলো পড়েছি। এখন আসি আমাদের একটা পেলভিক যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, এটার ফাংশনটা কি? একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে তার ওয়েট ট্রান্সমিট করা। মাথায় ধরেন একজন কেউ ঝুড়ি নিয়ে আছে, তাহলে এই যে তার শোল্ডার হয়ে, তার ভার্টিব্রাল কলাম হয়ে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট হয়ে, টিউবারোসিটি গুলা হয়ে, তারপরে কি হবে? হেড অফ দ্য ফিমার হয়ে এই ওয়েটটা ট্রান্সমিট হয়ে যায় গ্র্যাভিটিতে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়।
পেলভিসের ক্ষেত্রে এইভাবে সে ওয়েটটা ট্রান্সমিট করে। এখন আসবো আমরা ইনক্লাইনেশন। তাহলে হোয়াট ইজ ইনক্লাইনেশন? একটা মানুষ যখন ইরেক্ট পোশ্চারে দাঁড়িয়ে থাকে, একজন মানুষ সোজা হয়ে ইরেক্ট পোশ্চারে দাঁড়িয়ে আছে, তখন কি হবে? পেলভিস টিল্টেড ফরওয়ার্ড, পেলভিস টিল্টেড ফরওয়ার্ড। একজন মানুষ, when a person is erect in posture, the pelvis is in the erect tilted forward. তাহলে একটা মানুষ ইরেক্ট পোশ্চারে দাঁড়িয়ে থাকলে তার পেলভিসটা অ্যান্টিরিয়রলি টিল্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে অ্যান্টিরিয়রলি টিল্ট হয়ে যাওয়া একটা পেলভিস দেখাচ্ছি। তাহলে এখন ছবিটার দিকে খেয়াল করেন, ডান পাশের এই ছবিটা, যে একটা পার্সন দাঁড়িয়ে আছে, তার পেলভিসটা অ্যান্টিরিয়রলি টিল্ট হয়ে গেল। এখন আমি একটা ইমাজিনারি লাইন টানবো পেলভিক ইনলেটের সাথে, হরাইজন্টালি একটা ইমাজিনারি লাইন যদি টানি, তাহলে দেখতে পাচ্ছি একটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বলবো। তাহলে পেলভিক ইনলেটের সাথে হরাইজন্টালি একটা লাইন যদি টানি, যে 55 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, when a person is in erect posture and pelvis is tilted forward, this angle is called pelvic বা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এখন আসি, শুধু কি এটাই? ইনক্লাইনেশন আরো আরেকভাবে ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায়? তাহলে আমরা যদি এই যে লাম্বার ভার্টিব্রার সাথে রেডিওলজিক্যালি, বাই রেডিওলজিক্যালি আমি যদি লাম্বার ভার্টিব্রার সাথে ইনলেটের মাঝখানে যে অ্যাঙ্গেল 135 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, দিস ইজ অলসো কল্ড অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। তাহলে আমরা ইনক্লাইনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, এবার এক ছবিতেই দুইটাই দেখাচ্ছি, 55 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড 135 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে 55 ডিগ্রি, এটা আমি পেলভিক ইনলেটের সাথে হরাইজন্টাল একটা দাগ টেনেছিলাম। যদি ভার্টিব্রার সাথে একটা দাগ টানি রেডিওলজিক্যালি, যে